আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। বরাবরের মতো সময় মতো আবারও চলে এসেছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্রিয়াপদ। তো ক্রিয়াপদের কি কি পড়বো তার মোটামুটি একটা লিস্ট আমি লিখে রেখেছি। আর আজকে আমাদের এই ক্লাসটা দেখা যাচ্ছে রবি টেকনিক স্কুলের লাইভ গ্রুপ থেকে। আর আমাদের এই ক্লাসটা কাইন্ডলি সাপোর্ট করছে গুড লাক স্টেশনারি। তো গুড লাককে ধন্যবাদ। তো আজকে আমরা ক্লাসে পড়বো ক্রিয়াপদ। তো ক্রিয়াপদ কি সেটা নিয়ে তো আমরা বিস্তারিত আলোচনা করবই। তবে তার আগে তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো সবাই প্লিজ একটু জানাবে, কমেন্ট করে জানাবে যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো। এবং পাশাপাশি তোমরা আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করবে, সেটা হলো তোমরা তোমাদের নিজেদের যে আইডি থেকে আমাদের এই লাইভটা শেয়ার করে দিবে। এবং শেয়ার করার পাশাপাশি আরেকটা কথা মাথায় রাখবে যে শেয়ার যখন করছো তখন একটু ওয়াচ পার্টি দিয়ে নেবে। এবং তুমি আরো একটি কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার যে অন্যান্য বন্ধুরা যারা রয়েছে তাদেরকেও তুমি কিন্তু মেনশন করতে পারো, কমেন্টের মাধ্যমে তুমি কিন্তু মেনশন করতে পারো। তো আমিও কিন্তু তোমাদের কাছ থেকে খুব ছোট্ট একটা টাইম চেয়ে নিব যে আমিও একটু ক্লাসটা শেয়ার করব 30 সেকেন্ডের মধ্যে। আমিও ক্লাসটা শেয়ার করে আমি কিন্তু ক্লাসে পড়ানো শুরু করে দিব। তো ততক্ষণে তোমরা বন্ধুরা চলে এসো, আমি একটু ক্লাসটা শেয়ার করে ফেলি। অনেক বন্ধুরাই কিন্তু তোমরা ক্লাসে চলে এসেছো। ওকে, সর্বপ্রথম কে কমেন্ট করেছো তার কমেন্টটা আমি একটু পড়তে চাই। আচ্ছা, সর্বপ্রথম কমেন্ট করেছো, হ্যাঁ, আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা তুমি সর্বপ্রথম কমেন্ট করেছো। আচ্ছা, তুমি আমাকে ধন্যবাদ জানাচ্ছ এবং সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম এবং তোমাকে ওয়েলকাম। রেহানা দিম তুমি সালাম দিয়েছো, সাকিব সালাম দিচ্ছ, আয়েশা আক্তার সালাম দিচ্ছ। আচ্ছা, আয়েশা আক্তার, আয়েশা সিদ্দিকা বরাবরই খুব গোলমেল লেগে যায়। আচ্ছা, আবরার শাহরিয়ার, সবাই সালাম দিচ্ছ প্রত্যেকেই, ওয়ালাইকুম আসসালাম। রেহানা জিম জিজ্ঞেস করছো কেমন আছি, হ্যাঁ ভালো আছি। তোমরা কেমন আছো সেটাও কিন্তু জানিও। এবং তোমরা কে কোথা থেকে ক্লাস করছো প্লিজ একটু জানাও। এবং বরাবরের মতো যেটা রিকোয়েস্ট করি সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার করো। তোমরা প্রত্যেকে ক্লাস শেয়ার করবে। আচ্ছা, তারপর স্টুডেন্ট অফ এইচএসসি, তোমার এটা আইডির নামই এটা। আচ্ছা, সাকিব তুমি দিনাজপুর থেকে ক্লাস করছো, ওকে। তারপর নারায়ণগঞ্জ থেকে ক্লাস করছো তামান্না। সাকিব বলছো শেয়ার ডান, ওকে ধন্যবাদ তোমাকে। এবং পাশাপাশি আরো যারা কমেন্ট করেছো, রুহি তুমি তো বরাবরই থাকো, তুমি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আফরিন, আফরিন বিনা তুমি পাবনা থেকে ক্লাস করছো। রেহানা দিম তুমি ক্লাস করছো, শেয়ার ডান বলে দিয়েছো। আচ্ছা, তারপর মোহাম্মদ আশফাক ক্লাস করছো, সুমায়া মুক্তা ক্লাস করছো, তাওহিদ ক্লাস করছো, জাকির তুমি বলছো শেয়ার ডান, ওকে। আচ্ছা, রাজবাড়ি থেকে হচ্ছে ফারদিন তুমি ক্লাস করছো, ওকে। আয়েশা আক্তার বরাবরই যে কাজটা করে, তারা ডোরেমন এবং শাকিল এবং মাহবুব মাহি সবাইকে মেনশন করছে এবং ক্লাসে আসতে বলছে, ধন্যবাদ তোমাকে। এবং রাব্বি তুমি কুমিল্লা থেকে ক্লাস করছো, তানভীর নোয়াখালী থেকে, বগুড়া থেকে শারিকুল ইসলাম, শাকিরুল ইসলাম, দুঃখিত, শাকিরুল ইসলাম স্রোত ক্লাস করছো, মিরাজ ক্লাস করছো, এমডি মিরাজ, রাইহান, রাইহানুল খান তোমরা ক্লাস করছো, শুভ্র সরকার, সৌরভ সরকার, দুঃখিত, আশফাক তুমি চলে আসলে, হ্যাঁ ওকে ধন্যবাদ, ওকে হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, ডোরেমন, এই যে আয়েশা আক্তার যখনই হচ্ছে মেনশন করলো ডোরেমনকে, ডোরেমন চলে এসেছে। আচ্ছা, নরসিংদী থেকে আছে আয়েশা আক্তার, ওকে। অনেকে কিন্তু ক্লাস করছে, ডোরেমন সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, ওকে। দিদারুল ইসলাম সাকিব, এটা অন্য সাকিব। আচ্ছা, স্রোত তুমি হচ্ছে আমাকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। রুহি তুমি গাইবান্ধা থেকে ক্লাস করছো, অনেক দূর থেকে ক্লাস করছো, গাজীপুর থেকে রায়হান খান, কুষ্টিয়া থেকে মেহেদি হাসান। আচ্ছা, ওকে। ঢাকা থেকে স্রোত ক্লাস করছো, সিফাত তুমিও ক্লাস করছো, ওকে। হ্যাঁ, স্মৃতিকে মেনশন করছো সাকিব, ওকে ধন্যবাদ। হ্যাঁ, সবাই সবাইকে মেনশন করতে থাকো, আমরা বোধহয় ক্লাসটাতে চলে যাব কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা যেটা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে ক্রিয়াপদ। তো ক্রিয়াপদের মধ্যে আমরা যে বিষয়গুলো পড়বো সেটা হচ্ছে যে ক্রিয়াপদের সংজ্ঞা, অনুক্ত ক্রিয়াপদ, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, যৌগিক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া এবং দ্বিকর্মক ক্রিয়া।
এই 10টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, হ্যাঁ তোমরা একজন আরেকজন মেনশন করতে থাকো। তোমরা অনেকেই কমেন্ট করছো, কিন্তু এখন সবগুলো কমেন্ট যদি পড়ার চেষ্টা করি, সবগুলো কমেন্ট আমি অবশ্যই পড়ি। যেমন সায়েম চিটাগাং থেকে ক্লাস করছো, দিয়া দিয়া অনেকদিন পর তোমাকে ক্লাসে দেখছি। তুমি সবসময় ক্লাসে থাকো না, কিন্তু মাঝে মাঝে আসো, মাঝে মাঝে আসো না। আজকে তুমি ক্লাসে এসে ধন্যবাদ। ময়মনসিংহের শুভ, হ্যাঁ তোমরা ক্লাস করতে থাকো, কমেন্ট করতে থাকো, বাট আমি যদি ক্লাসটা না শুরু করি তাহলে কিন্তু পড়ানোই হবে না। তো স্বাভাবিক আমি পড়ার দিকে মনোযোগ দিতে চলে যাই। এবং ক্রিয়াপদের মধ্যে প্রথমে আমি বোঝানোর চেষ্টা করবো যে আসলে ক্রিয়াপদটা কি, এটা আগে একটু বোঝানো দরকার। আচ্ছা, তো আমি বললাম ছেলেরা খেলা করছে। আচ্ছা, খেয়াল করে দেখো, এই যে ছেলেরা খেলা করছে, আমি যদি এখন জিনিসটা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে ছেলেরা খেলা করছে, এটা হচ্ছে ক্রিয়াপদ, এটা হচ্ছে ক্রিয়াপদ। আর এই যে ছেলেরা খেলা করছে, কখন খেলা করছে? বেসিক্যালি ছেলেরা খেলা করছে হচ্ছে তোমার বর্তমান কাল, বর্তমানে। তাহলে এই যে বর্তমান, এটা হচ্ছে ক্রিয়ার কাল। তো অলরেডি কিন্তু আমরা ক্রিয়ার কালের ক্লাসটা করেছি। তোমাদের ক্যাপশনে কিন্তু তোমাদের অ্যাপের লিংক দেওয়া রয়েছে, টেকনিক স্কুলের অ্যাপ। সেই অ্যাপে তোমরা যদি যাও, একটু খোঁজ খবর নাও, তাহলে কিন্তু সেখানে লাইভ ক্লাসগুলো সবগুলো পেয়ে যাবে। অথবা আমাদের এই যে লাইভ গ্রুপ, সেখানেও কিন্তু তুমি সবগুলো পেয়ে যাবে। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে এই যে দেখো, সে কাজ করছে, কাজটা বর্তমানে করছে। এই যে বর্তমান, এটা হচ্ছে ক্রিয়ার কাল। আর এই যে যে এই যে করছে, এটাই হচ্ছে ক্রিয়াপদ। এটা কি? ক্রিয়াপদ। তো এই বিষয়টাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে বেসিক্যালি ক্রিয়াপদ কোনটা আর ক্রিয়ার কাল কোনটা। এটা হচ্ছে ক্রিয়াপদ, আর ক্রিয়াপদটা যখন যে সময় সংঘটিত হয় সেইটাকে বলা হয় হচ্ছে বর্তমান। আর ওই বর্তমানটাকে, ওই সময়টাকে বলা হয় হচ্ছে ক্রিয়ার কাল। বর্তমান হতে পারে, অতীত হতে পারে, ভবিষ্যৎ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, হোয়াটএভার, প্রত্যেকটাই হচ্ছে ক্রিয়ার কাল হবে। আর বেসিক্যালি এইটাকেই, মানে এই শব্দটাকে, এই পদটাকেই বলা হচ্ছে ক্রিয়াপদ। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ক্রিয়াপদ যার দ্বারা কোনো একটা কাজ বোঝায় তাকেই বেসিক্যালি ক্রিয়াপদ বলা হয়। তো অনেক সময় তোমরা ক্রিয়াপদ এবং ক্রিয়ার কালের মধ্যে গুলিয়ে ফেলো, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা মোটামুটি ক্রিয়াপদের সংজ্ঞাটা কি। ক্রিয়াপদের সংজ্ঞা হচ্ছে যে পদ দ্বারা, বাক্যের মধ্যে যে পদ কি বোঝায়? কোনো একটা কাজ করা বোঝায়। বাক্যের মধ্যে যে পদটা কোনো একটা কি করা বোঝায়? কাজ করা বোঝায়, তাকে বেসিক্যালি হচ্ছে ক্রিয়াপদ বলে, বা ইংলিশে যদি বলি তাকে বলা হয় ভার্ব। এখন দেখো, আমরা একটা পুরো বাক্য নিয়ে কখনো আলোচনা করব না। আমরা আলোচনা করব বেসিক্যালি হচ্ছে এই যে আমাদের পুরো বাক্যের মধ্যে যে ক্রিয়াপদ রয়েছে সেইটা নিয়ে। আমাদের আলোচনা শুধুমাত্র এতটুকু নিয়ে, এতটুকু নিয়েই এত বড় আলোচনা। এই এই জিনিসগুলোই তোমাদের একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা মোটামুটি এই যে ক্রিয়াপদের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা মোটামুটি জেনে ফেলেছি। আমরা এখন চলে যাব হচ্ছে অনুক্ত ক্রিয়াপদ। অনুক্ত ক্রিয়াপদ কাকে বলে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু প্লিজ জানিয়ে দিও। হ্যাঁ, মাহবুব মাহি অলরেডি চলে এসেছে, জাকির হোসাইন তোমরা ক্লাস করছো, ওকে ধন্যবাদ। আচ্ছা, তোমরা একটু আমাকে জানাবে যে ক্রিয়াপদের সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু জানালে আমি খুশি হব। তোমরা যখন লেখা যে ইয়েস বা বুঝতে পেরেছি না যখন লেখো, তখন আমার ভালো লাগে যে হ্যাঁ তোমরা আসলে বুঝতে পারছো। আচ্ছা, হ্যাঁ দিয়া তুমি বুঝতে পারছো, তুমি জানিয়ে দিয়েছো অলরেডি, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আরো মোটামুটি হ্যাঁ অনেকেই জানাচ্ছে আস্তে আস্তে যে তোমরা কারা কারা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখন আমরা চলে যাব হচ্ছে অনুক্ত ক্রিয়াপদ। আসলে অনুক্ত ক্রিয়াপদটা কি? আমি একটা বাক্য লিখি, সে বাক্যটা হচ্ছে ঢাকা বাংলাদেশের কেন্দ্র বা রাজধানী। যে কোনো একটা বাক্য আমি লিখতে পারি, ঢাকা বাংলাদেশের রাজধানী বা ঢাকা বাংলাদেশের কেন্দ্র। এখন দেখো, এটা কিন্তু একটা পরিপূর্ণ একটা বাক্য, এটা একদম পরিপূর্ণ একটা বাক্য। কিন্তু কথাটা হচ্ছে এই বাক্যটার মধ্যে ঘটনাগুলো কি? হ্যাঁ, অনেকেই জানাচ্ছ গিয়াসউদ্দিন, তারপর হচ্ছে ডোরেমন, তারপর হচ্ছে আশফাক, নাসিরউদ্দিন, গিয়াসউদ্দিন, হ্যাঁ, তারপর হচ্ছে আফসার, শাফিন, মিকা। অনেকেই তোমরা লিখছো, তোমরা বুঝতে পারছো, ধন্যবাদ তোমাদেরকে। রেহানাদিন, তুমি বুঝতে পারছো, হ্যাঁ ধন্যবাদ। তাহমিনা, তুমিও বুঝতে পারছো,
ওকে, হ্যাঁ জাকির হোসাইন, হ্যাঁ ইয়েস, তুমিও বুঝতে পেরেছো মাশফিয়া। ঠিক আছে, তাহলে এখন চলো আমরা হচ্ছে অনুক্ত ক্রিয়াপদটা পড়ার চেষ্টা করি। অনুক্ত ক্রিয়াপদটা কি চলো একটু পড়ে ফেলি। সেটা হচ্ছে অনুক্ত। অনুক্ত কথার মানে কি তাকে বোঝার চেষ্টা করো। অনুক্ত আগে হচ্ছে উক্ত বুঝো। উক্ত মানে কি? উক্ত মানে কি? উক্ত মানে হচ্ছে প্রকাশ্য। উক্ত মানে কি? প্রকাশ্য। তাহলে আমি এই কথাটাকে যদি বলি অনুক্ত, অনুক্ত মানে কি? অনুক্ত মানে হচ্ছে অপ্রকাশ্য। অপ্রকাশ্য। বা আমি যদি বলি দেখা যায় না, কি করা যায় না? দেখা যায় না। তাহলে ব্যাপারটা হচ্ছে সিস্টেমটা হলো ক্রিয়াপদ এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা বাক্যের মধ্যে থাকবে। পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো ক্রিয়া মানে এমন কোনো বাক্য তৈরি হয়নি যে বাক্যের মধ্যে ক্রিয়াপদ থাকবে না। এটা অতীতেও তৈরি হয়নি, বর্তমানেও তৈরি হবে না, এবং ভবিষ্যতেও তৈরি বর্তমানে তৈরি হচ্ছে না, ভবিষ্যতেও তৈরি হবে না। তাহলে এই যে কথাটা বললাম যে ক্রিয়াপদ ছাড়া কখনোই বাক্য হতে পারে না, ক্রিয়াপদ হচ্ছে বাক্যের প্রাণ, এই যে কথাটা বললাম এই কথার ভিত্তি কি? এই কথার ভিত্তি এখানে নাই। খেয়াল করে দেখো, আমরা ঢাকা বাংলাদেশের কেন্দ্র, তো এবার ঢাকা বাংলাদেশের রাজধানী, এই বাক্যটা একটা পরিপূর্ণ বাক্য, কিন্তু আমরা আদতে এই বাক্যটার মধ্যে কি দেখতে পাচ্ছি না? আমরা এই বাক্যটার মধ্যে ক্রিয়াপদ দেখতে পাচ্ছি না। এই যে আমরা ক্রিয়াপদ দেখতে পাচ্ছি না, তাহলে এটা কিভাবে হলো? এটাই হচ্ছে কথা। ঢাকা বাংলাদেশের রাজধানী, এই জায়গাটায় কিন্তু আমাদের উচিত ছিল ক্রিয়াপদটা লেখা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এরকম অনেক বাক্য ব্যবহার করি যেখানে ক্রিয়াপদ না হলেও চলে। ক্রিয়াপদ ছাড়াও কিন্তু আমরা অনেক বাক্য লিখে থাকি, কিন্তু তার মানে ব্যাপারটা এই না যে ওই বাক্যে ক্রিয়াপদ নেই। ক্রিয়াপদ সবগুলাতেই আছে, কিন্তু আমরা কোনো কোনোটাতে উল্লেখ করি অথবা কোনো কোনোটাতে উল্লেখ করি না। আমরা ম্যাক্সিমাম বাক্যতেই কিন্তু ক্রিয়াপদ উল্লেখ করি, ম্যাক্সিমাম বাক্যতেই, কিন্তু অনেক বাক্য রয়েছে যে সকল জায়গায় আমরা বাক্যের মধ্যে ক্রিয়াপদ উল্লেখ করি না। যেমন এই বাক্য, এখানে কি ছিল বেসিক্যালি? এখানে ঢাকা হয়, এই যে হয় এটা তো একটা ক্রিয়া, এই ক্রিয়াটা অপ্রকাশ্য ছিল, দেখা যাচ্ছে না। এই যে ক্রিয়াটা অপ্রকাশ্য বা দেখা যাচ্ছে না, তাহলে এটাকে কি বলা হচ্ছে? অনুক্ত ক্রিয়াপদ। আমি বললাম ইনি আমার ভাই। এখন দেখো এই যে ইনি আমার ভাই, এটা তো পুরো একটা বাক্য, এটা কোনো সন্দেহ নেই। এই যে দেখো পুরো একটা বাক্য, তাহলে এখানে কথাটা বলা উচিত ছিল কি? ইনি আমার ভাই, এটা বলার মাধ্যমে কিন্তু পুরো বাক্যর অর্থ একদম ঠিকঠাক আমরা বুঝতে পেরেছি। এখন ব্যাপারটা হচ্ছে এখানে আরেকটা ক্রিয়া ছিল, এই ক্রিয়াপদটা আমি উল্লেখ করিনি। ইনি আমার ভাই হন, এই যে ইনি আমার ভাই হন, এই হনটা কিন্তু আমি উল্লেখ করিনি। এই হনটা যে আমি উল্লেখ করিনি, উল্লেখ না করার কারণে আমার কিন্তু এখানে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু তার মানে এই না যে এটা বেসিক্যালি এখানে কিন্তু যে আদতে ক্রিয়াটা লাগবে না তা না, মানে আমরা উল্লেখ করছি না, আমাদের প্রয়োজন হচ্ছে না, আমাদেরও কিন্তু এটা প্রয়োজন হচ্ছে না। তো যেটা প্রয়োজন হয় না নর্মালি, যেটা নর্মালি প্রয়োজন হয় না, সেটা বেসিক্যালি হচ্ছে যেটা নর্মালি প্রয়োজন হয় না, যেটা নর্মালি প্রয়োজন হয় না সেটা আমরা উল্লেখ করি না। যে বুঝতে পারলে তো? এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গায় এসে আমরা এটা উল্লেখ করছি না, তাই এটা হচ্ছে দেখা যায় না। যেহেতু দেখা যায় না, এই জন্য এটাকে বলা হয় অনুক্ত। যে ক্রিয়াপদ দেখা যায় না তাকে বলা হয় হচ্ছে অনুক্ত ক্রিয়াপদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অনুক্ত ক্রিয়াপদ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাচ্ছ কিনা প্লিজ আমাকে একটু জানাবে। আচ্ছা, হ্যাঁ নুরুন্নাল্লাহকে তুমি বলছো যে হ্যাঁ হন এটা হচ্ছে অনুক্ত। ইয়েস, তোমার উত্তর একদম ঠিক আছে। মাশফিয়া, হ্যাঁ তুমিও বলছো হন, এটা একদম ঠিক আছে। হ্যাঁ মাহিবুর রহমান মাহি, তুমি হন। হ্যাঁ জাকির হোসাইন, সবাই বলছো হন হচ্ছে অনুক্ত, অনুক্ত ক্রিয়াপদ। ওকে, সবাই বুঝতে পারছো। আই ফ্যাক্টর, হ্যাঁ তুমি বুঝতে পেরেছো, তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। মোটামুটি কমেন্টে কিন্তু সবাই একদম অংশগ্রহণ করছে। সামিয়া তুমিও বলছো হ্যাঁ এখানে হন হচ্ছে অনুক্ত। ওকে, হ্যাঁ আশফাক এটা লুকায়িত অবস্থায় আছে। ওকে ঠিক আছে, ধন্যবাদ। আয়রা তুমিও বুঝতে পারছো, সাকিব তুমি বুঝতে পারছো। ওকে, হ্যাঁ তোমরা এই যে বুঝতে পারছো এই কথাটা যখন আমাকে কমেন্টে জানাও তখন আমার খুব ভালো লাগে, কারণ আমি আসলে ইন্টারাক্ট করতে পারি তোমাদের সাথে আসলে। হ্যাঁ
আমার সামনে একটা ল্যাপটপ থাকে, তো ল্যাপটপের মাধ্যমে তোমার সাথে খুব দ্রুত আমি ইন্টারাক্ট করতে পারি। তোমরা প্লিজ এরকম সবসময় জানাবে। দিয়া জানাচ্ছ, সামিয়া জানাচ্ছ, রুহি জানাচ্ছ, গিয়াসুদ্দিন, আপনারা সবাই জানাচ্ছেন, ডোরেমন তোমরা জানাচ্ছ। ওকে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি কিন্তু আমাদের এই যে এই পোর্শনটা মানে অনক্ত ক্রিয়াপদটা আমরা বুঝে ফেলেছি। অনক্ত ক্রিয়াপদ যখন বুঝে ফেললাম, আমরা কিন্তু পরবর্তীতে চলে যাই। আমরা এখন পড়ব হচ্ছে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া। আমরা সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া খুব সহজ পদ্ধতিতে পড়ার চেষ্টা করব, খুব সহজ পদ্ধতিতে। সবাই একটু দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে যে দেখো, সমাপিকা ক্রিয়া আমি বললাম যে কবিতা, কবিতা ধরো একজনের নাম, কবিতা, সে কবিতা না বলে কি করলো বলো তো? না বলে চলে গেল। কবিতা কি করলো? কবিতা না বলে চলে গেল। কবিতা হচ্ছে একটা নাম। জানি না তোমাদের মধ্যে কেউ কবিতা আছে কিনা। আচ্ছা, এখন হ্যাঁ, মিকে একটা সংজ্ঞা বলেছো, তোমাকে অনেক ধন্যবাদ। যে ক্রিয়াপদ বাক্যে উক্ত থাকে না, মানে প্রকাশ্য থাকে না, তাকেই বলা হয় অনুক্ত ক্রিয়াপদ। হ্যাঁ মিকা, তোমাকে অনেক বেশি ধন্যবাদ, তুমি একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা উত্তর দিয়েছো। মিকার যেটা লিখেছে আমি এটা আবার পড়ছি। যে ক্রিয়াপদ বাক্যে উক্ত থাকে না তাকে অনুক্ত ক্রিয়াপদ বলে। একদম ধন্যবাদ। আচ্ছা, ওকে, তো কবিতা আমি এখানে বলছি যে এই বাক্যের মধ্যে একটা বাক্য, যে কবিতা একটা ক্যারেক্টার, একটা চরিত্র, যে চরিত্র না বলেই চলে গেল। এই যে কবিতা না বলে চলে গেল। হ্যাঁ, এখন তুমি খেয়াল করে দেখো এই জায়গাটায় ক্রিয়াপদ কয়টা রয়েছে। তোমরা কি আমাকে জানাবে প্লিজ, এই জায়গাটায় ক্রিয়াপদ কয়টা রয়েছে? তোমরা একটু জানাও। আমরা কিন্তু এই বাক্য পড়ার মাধ্যমে আমরা কিন্তু সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া একসাথে বুঝে ফেলবো। খুব দারুণ একটা ট্রিক্সের মাধ্যমে, খুব কৌশলে আমরা এই সমাপিকা অসমাপিকা ক্রিয়াপদ নির্ণয় করব, যাতে করে আমাদের আর কোনোদিন কখনোই, তোমরা যারা এই মুহূর্তে ক্লাস দেখছো তাদের কোনোদিন কখনোই যেন সমাপিকা অসমাপিকা ক্রিয়াপদ ভুল না হয়। এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি তোমরা ট্রিক্সটা শিখে ফেলো। ঠিক আছে? আচ্ছা, আয়েশা আক্তার বলছো দুইটা রয়েছে। আচ্ছা, তাহমিনা আক্তার বলছো তিনটা, মারিয়াম নূর বলছো তিনটা, গিয়াসউদ্দিন আহমেদ বলছেন দুইটা। আচ্ছা, ওকে, আয়েশা সিদ্দিকা বলছো তিনটা, আবার তাওহিদ বলছো দুইটা। আচ্ছা, মোটামুটি একটা গ্যাঞ্জাম লেগে গিয়েছে। রুহি আবার বলছো দুইটা, আশফাক তুমি বলছো দুইটা, না তিনটা, তুমি তিনটা বলছো, সাকিব আবার বলছো তিনটা। আচ্ছা, দুইটা তিনটা চলছে। মাহি তুমি বলছো দুইটা। আচ্ছা, উত্তরটা আমি আসলে বলে দিই। এখানে বোঝারটা খুব বেশি জরুরি যে এখানে কয়টা ক্রিয়াপদ রয়েছে। বেসিক্যালি ক্রিয়াপদ হচ্ছে তিনটা। এই যে দেখেন, এই যে তিনটা ক্রিয়াপদ। কারণ বলাটা হচ্ছে একটা কাজ বোঝায়, চলাটা একটা কাজ বোঝায়, গেল মানে যাওয়াটাও কিন্তু একটা কাজ বোঝায়। তো একটু আগে আমরা ক্রিয়াপদের সংজ্ঞা পড়ছিলাম। যে সকল পদ দ্বারা কাজ বোঝায় তাকেই তো ক্রিয়াপদ বলে। এখানে ক্রিয়াপদ কয়টা? 1 2 3, এই তিনটা। এখন একটু খেয়াল করতে হবে, এই যে মাঝখানের দুইটা, এই মাঝখানের দুইটা কিন্তু মাঝখানে রয়েছে, আবার এটা কোথায় রয়েছে? শেষে রয়েছে। তো মনে রাখতে হবে, সবসময় শেষে যে ক্রিয়াপদটা থাকবে তাকে বলা হবে সমাপিকা ক্রিয়া, আর মাঝখানে যে থাকবে তাকে বলা হবে অসমাপিকা ক্রিয়া। আমি আবারও বলছি, শেষে যে ক্রিয়াপদটা থাকবে তাকে বলা হবে সমাপিকা ক্রিয়া, আর মাঝখানে যে ক্রিয়াপদগুলো থাকবে তাকে বলা হবে অসমাপিকা। কেন বলছি? কারণ কতগুলো কারণ রয়েছে। কারণটা হচ্ছে এই যে দেখো সমাপিকা ক্রিয়া। এখন এই সমাপিকা ক্রিয়া, সমাপিকা মানে কি? বেসিক্যালি সমাপিকা কথাটার মানে হচ্ছে সমাপ্ত। খেয়াল করে দেখো, এই যে সমাপিকা মানে যে সমাপ্ত, মানে যে ক্রিয়া দ্বারা বাক্য সমাপ্ত হয়, যে ক্রিয়া দ্বারা বাক্য সমাপ্ত হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আর এখানে বলা হচ্ছে অসমাপিকা মানে কি? সমাপ্ত হয় না। যে ক্রিয়া দ্বারা বাক্য সমাপ্ত হয় না তাকেই বলা হয় অসমাপিকা ক্রিয়া। এটা আরো একটু ব্যাখ্যায় যাচ্ছি আমি। সেটা হচ্ছে যে
নর্মালি মনে রাখার সিস্টেমটা কি, শেষে যে ক্রিয়াপদ থাকবে তাকেই বলা হবে সমাপিকা, আর মাঝখানে যারা থাকবে তাকে বলা হবে অসমাপিকা। এখন মাঝখানে যদি একের অধিক থাকে, অনেকে তোমার প্রশ্ন করতে পারো যে সমাপিকা ক্রিয়া তো একটাই হচ্ছে, অসমাপিকা ক্রিয়া কি একটা হবে নাকি দুটোই হবে? দেখো, অসমাপিকা ক্রিয়া বাক্যে একের অধিক হতে পারে, সেক্ষেত্রে সে একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, এটা তো কোনো ঝামেলা নেই। কিন্তু মাথায় রাখতে হবে সমাপিকা ক্রিয়া কিন্তু সবসময় শেষে একটাই হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা যে দেখতে পাচ্ছি কিন্তু দুইটা ক্রিয়া রয়েছে, তাহলে এখন শেষে যেহেতু রয়েছে তাই এটাকে বলা হচ্ছে সমাপ্ত বা সমাপিকা ক্রিয়া। মানে যে ক্রিয়াতে বাক্য শেষ হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়াতে বাক্য শেষ হয় না তাকে বলা হয় অসমাপিকা। এখন বইয়ে না এই ধরনের কোনো সংজ্ঞা লেখা নেই, বইয়ে এই ধরনের কোনো সংজ্ঞা লেখা নেই। কেন লেখা নেই? বইয়ে লেখা আছে কি আমি বলে দিই। বইয়ে লেখা আছে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের মনের ভাব পুরোপুরি সম্পূর্ণ হয় তাকে বলা হয় সমাপিকা, আর সম্পূর্ণ না হলে বলা হয় অসমাপিকা। এটা একটু বুঝিয়ে দেয়। ব্যাপারটা হচ্ছে কিরকম, খেয়াল করে রাখো, এই যে ক্রিয়াপদ দ্বারা আসলে বাক্যের পুরোপুরি অনুভূতি বা অর্থ সম্পূর্ণ হচ্ছে, এই দুটো দ্বারা হচ্ছে না। কি হবে? প্র্যাকটিক্যালি উদাহরণ বুঝাই দিই। কবিতা না বলে, আমি যে বাক্য এতটুকু বললাম, ধরো আমি এইটুকু আর বললাম না, এরপরে চলে গেল এটা বললাম না, আমি জাস্ট এতটুকু বললাম, কবিতা না বলে। তুমি বলো এই বাক্য কি তোমার কাছে সম্পূর্ণ হয়েছে? বলো, একটু আনসারটা দাও। এই বাক্য তোমার কাছে পরিপূর্ণ অর্থ বোঝাচ্ছে না? আচ্ছা, এতটুকু বোঝালো না, তার আমি আরেকটু আগায় যাই, সেটা হচ্ছে চলে। কবিতা না বলে চলে। এখন তুমি দেখো, এই যে কবিতা না বলে চলে, এই জায়গাটাই তুমি খেয়াল করে দেখো তো, এই চলে বন্ধ গেল, তুমি এখনো বলবা না, ঠিক আছে? না বলে তুমি বলছো এখন কবিতা না বলে চলে, আমি তোমার কাছেই বললাম বাক্যটা। এখন দেখো তো তোমার কাছে অড লাগছে না? এই ক্রিয়া দ্বারা যে বাক্য শেষ করলাম, তোমার কাছে কি এটা পরিপূর্ণ মনে হচ্ছে? না, অসম্পূর্ণ এই জায়গাটা। তো এখন তোমাকে সম্পূর্ণ করতে হবে, সেটা হচ্ছে যে কবিতা না বলে চলে গেল। এই যে কবিতা না বলে চলে গেল, এই জায়গাটাই খেয়াল করে দেখো, এখানে কিন্তু একদম ঠিকঠাক বোঝা যাচ্ছে, একদম বাক্যের অর্থটা পরিপূর্ণ হচ্ছে, তোমার আর কোনো প্রশ্ন থাকছে না। কবিতা না বলে চলে গেল, এই জায়গাটায় বাক্যর অর্থ পরিপূর্ণ হয়ে গেল। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো। হ্যাঁ, মিকা বলছে এখানে অসমাপিকা দুইটা, একদম ঠিক, একদমই ঠিক। আচ্ছা, অনেকেই কিন্তু উত্তর দিচ্ছ আমার সাথে সাথে, যেমন শান্ত, ডোরেমন, সায়েম, রাব্বি, সাকিব, নুরুন্নাল্লাকি, মাশরিয়া, অনেকেই উত্তর দিচ্ছ, ধন্যবাদ তোমাদের সবাইকে। আচ্ছা, এখন দেখো, তাহলে এই যে দেখো কবিতা না বলে চলে গেল, এই জায়গাটাই এই ক্রিয়া দিয়ে একদম বাক্য পুরোপুরি অর্থ বোঝা যাচ্ছে। তো যেহেতু অর্থ পুরোপুরি বোঝা যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে সমাপিকা। আর এই দুটা দিয়ে যে অর্থ বোঝা যাচ্ছে না, পুরোপুরি মনের ভাব প্রকাশ করছে না, তাই এটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে এই সংজ্ঞাটা বেসিক্যালি বইয়ের মধ্যে দেওয়া, যে ক্রিয়া দ্বারা বাক্যের মনের ভাব পুরোপুরি সম্পূর্ণ হয় না তাকে বলা হয় হচ্ছে অসমাপিকা, আর যে ক্রিয়া দিয়ে বাক্যের মনের ভাব পুরোপুরি সম্পূর্ণ হয় তাকে বলা হয় সমাপিকা। এটা হচ্ছে বইয়ে দেওয়া। আর আমার দেওয়া সিস্টেমটা হচ্ছে, যাহা শেষে থাকবে তাহা হচ্ছে সমাপিকা, আর যাহা মাঝখানে থাকিবে তাহা হচ্ছে অসমাপিকা। এটা হচ্ছে আমার সিস্টেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুগণ, বুঝতে পারছো কি পারছো না একটু জানিয়ে দাও। যারা যারা এখানে অবুঝ বালিকা রয়েছে বা বালক রয়েছে, অবুঝ বালক বালিকারা দয়া করে একটু আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, ইমন বুঝতে পারছো, রিফাত তুমি বুঝতে পারছো, তাহমিনা আক্তার তোমরা বুঝতে পারছো, শুভ সেন তুমি বুঝতে পারছো, ওকে ধন্যবাদ, থ্যাংক ইউ সবাই, প্রত্যেকেই তো বুঝতে পারছো, এই জন্য প্রত্যেকে ধন্যবাদ। আচ্ছা, আশফাক বলছো সেরা সেরা স্যার, ওকে ধন্যবাদ, অনেক অনেক বেশি ধন্যবাদ, ওকে থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, স্রোত তুমি বলছো তুমি বুঝতে পারছো, প্রীতি বোঝা যাচ্ছে। আচ্ছা, এত ইজি? হ্যাঁ, আসলে এত ইজি। মাহমুদ হাসান আমার বন্ধু মানুষ, ক্লাস করছে। আচ্ছা, রাইহান খান, হ্যাঁ প্রত্যেক ক্লাস করছে, রাফিন, সবাই বুঝতে পারছে, ওকে। আজিজ, আব্দুল সামান আজিজ, সাধারণত তোমাকে আমি কমেন্টে দেখি না, দেখে খুব ভালো লাগছে তুমি কমেন্টে অংশগ্রহণ করছো। আচ্ছা, দিদারুল ইসলাম সাকিব, দুই সাকিব কিন্তু জমে গেছে। আচ্ছা, ওকে, আমাদের এই প্রবলেম শেষ, তার মানে আমরা সমাপিকা অসমাপিকা বুঝে ফেলেছি, শেষ আমাদের। এবার নেক্সট প্রবলেমে চলে যাব, সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। দেখো, এই যৌগিক ক্রিয়া এটার মধ্যেই রয়েছে, আমরা এখনো কবিতা থেকে সরতে পারছি না। আসলে কবিতা ক্যারেক্টারটাকে আমরা আপাতত কিছুক্ষণ দেখে দিব, ঠিক আছে? কবিতা আমাদের অনেক বেশি দরকার। সেটা হচ্ছে এই কবিতা দিয়েই কিন্তু, হ্যাঁ, অনেকে প্লাবন তালুকদার, ইজাজ, রুহি, সামিয়া নিশাত, তারপর হচ্ছে অপেক্ষার বালক,
হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছো। ওকে আজিজ শুক্রিয়া, ওকে ধন্যবাদ। এখন চলো আমরা এটা দিয়েই বেসিক্যালি হচ্ছে পরবর্তী যে পার্টটা যৌগিক ক্রিয়া এটা বোঝার চেষ্টা করব আসলে। তো খেয়াল করে রাখো, কারণ সমাপিকা অসমাপিকা ক্রিয়া দিয়েই যৌগিক ক্রিয়া বুঝতে হয়। আচ্ছা তার আগে একটু তোমাদেরকে বলে নেই, সেটা হচ্ছে যে এটা লেখা থাকুক কারণ এটা দিয়ে আমরা যৌগিক ক্রিয়া বুঝবো। সেটা হচ্ছে যে আমি আরো কয়েকটা উদাহরণ দিব, তার আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে বন্ধুরা তোমরা একটু বলো তো যৌগিক বলতে তুমি কি বুঝো? দেখো তোমার আমার মাথায় যৌগিক বলতে যে জিনিসটা মাথায় প্রথমেই আসে, যৌগ মানে হচ্ছে দুইয়ের সংমিশ্রণ হবে, অ্যাটলিস্ট দুইটা, তাই না? দুইয়ের সংমিশ্রণ হয়ে একটা ক্রিয়া বোঝাবে, রাইট? আচ্ছা এখন খেয়াল করে দেখো এই যে লাস্টের যেটা দেখতে পাচ্ছ, লাস্টে এই পোর্শনটা, এইটা এতটুকু, ঠিক আছে? আচ্ছা চলে গেল একটা কাজ বোঝাচ্ছে। দেখবা বাক্যের শেষে, আমরা অধিকাংশ বাক্যের শেষে কিন্তু এরকম প্রায় সময় চলে গেল এরকম একটা সমাপিকা একটা অসমাপিকা দেখতে পাই। আমি আরেকটা উদাহরণ দেই, যেমন হচ্ছে এই উদাহরণটা প্রায় পরীক্ষা আসে, এই জন্য তোমাদের দিচ্ছি। সাইরেন বেজে উঠলো। এখন দেখো এই যে বেজে উঠলো বা চলে গেল, এই দুটার দিকে একটু খেয়াল করো। বেজে উঠলো অথবা চলে গেল, এই বিষয়টা একটা কাজই বোঝাচ্ছে, চলে যাওয়া। কাজ কয়টা? একটা। বেজে উঠলো কাজ কয়টা? একটাই কাজ। নিশ্চয়ই কিন্তু দুটা কাজ না। এটা চলে যাওয়া আর হচ্ছে বেজে ওঠা, কাজ কিন্তু একটাই। কিন্তু তুমি খেয়াল করে দেখো বন্ধু, এই একটা কাজ বোঝাতে গিয়ে ক্রিয়া ব্যবহার করছে দুইটা। বুঝতে হবে, চলে যাওয়া একটাই কাজ কিন্তু ক্রিয়া ব্যবহার করছে কয়টা? এক দুই। এখানে ক্রিয়া ব্যবহার করছে কয়টা? এক দুই। আচ্ছা এরকম কাজ একটা কিন্তু ক্রিয়াপদ ব্যবহার করছে দুইটা। তো এরকম একটা কাজ বোঝাতে গিয়ে যখন দুইটা ক্রিয়াপদ ব্যবহার করে, একটা কাজ বোঝাতে গিয়ে যখন দুইটা ক্রিয়াপদ ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। এছাড়াও আরো একটা রুলস রয়েছে, সেই রুলস আমি বোঝানোর চেষ্টা করি। মনে রাখবা সব সময় এই যৌগিক ক্রিয়ার মধ্যে যে দুইটা ক্রিয়াপদ থাকবে তার মধ্যে শেষেরটা সবসময় থাকবে হচ্ছে সমাপিকা এবং তার শুরুটা থাকবে হচ্ছে অসমাপিকা। মানে এই যে যৌগিক ক্রিয়া যে দুইটা ক্রিয়াপদ পাওয়া যাচ্ছে, এইটা যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়ার মধ্যে সবসময় প্রথমটা হবে অসমাপিকা আর পরেরটা হবে সমাপিকা। এখানে এটা হচ্ছে অসমাপিকা আর এটা হচ্ছে সমাপিকা। সবসময় মনে রাখবা যৌগিক ক্রিয়া কখনোই সমাপিকা সমাপিকা হবে না, আবার যৌগিক ক্রিয়া কখনোই অসমাপিকা অসমাপিকা হবে না। যৌগিক ক্রিয়াতে দুইটা ক্রিয়াপদ থাকবে এবং দুইটা ক্রিয়াপদের মধ্যে প্রথমটা থাকবে হচ্ছে অসমাপিকা এবং তারপরটা থাকবে হচ্ছে সমাপিকা। সবসময় কথা মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি কথাটা, যৌগিক ক্রিয়ার মধ্যে যে দুইটা ক্রিয়াপদ থাকবে তার মধ্যে প্রথমটা অবশ্যই অসমাপিকা ক্রিয়াপদ হবে এবং দ্বিতীয়টা মানে শেষেরটা সেটা অবশ্যই অবশ্যই সমাপিকা ক্রিয়া হবে। মানে গঠনটা এটা হচ্ছে এরকম যে সমাপিকা এবং দুঃখিত অসমাপিকা এবং সমাপিকা নিয়ে কি হয়? যৌগিক ক্রিয়া গঠিত হয়। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এই যে বুঝতে পারছো এই ব্যাপারটা একটু দয়া করে আমাকে কমেন্টে জানাতে হবে যে তোমরা ঠিকঠাক বুঝতে পারলে কিনা। প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে যে সমাপিকা এবং অসমাপিকা দিয়ে যে যৌগিক ক্রিয়া গঠিত হয় এবং একটা কাজ দুটো ক্রিয়াপদে বোঝায় সেটা তাকেই বলা হয় মূলত যৌগিক ক্রিয়া। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা বুঝতে পারলে কিনা প্লিজ আমাকে একটু জানাও। আচ্ছা প্লাবন তালুকদার তুমি বলছো যে স্যার যদি দুইয়ের অধিক হতে পারে না, না যৌগিক ক্রিয়ার মধ্যে কখনো দুইয়ের অধিক হতে পারবে না। প্লাবন তালুকদার তোমার উত্তর হচ্ছে যৌগিক ক্রিয়ায় কখনো দুইয়ের অধিক হতে পারবে না। যৌগিক ক্রিয়ায় সবসময় দুইটা ক্রিয়াপদ থাকবে এবং তার মধ্যে প্রথমটা হবে হচ্ছে অসমাপিকা এবং তারপরটা হবে হচ্ছে সমাপিকা। প্লাবন তালুকদার আশা করি তুমি তোমার উত্তর পেয়েছো। আচ্ছা জাহিদ তুমি ক্লাস করছো কক্সবাজার থেকে, অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু অনেকেই পরবর্তীতে সে ক্লাসে জয়েন করেছো এবং অনেক দূর দূরান্ত থেকে তোমরা ক্লাস করো, বরাবরই নীলফামারী, গাইবান্ধা, কক্সবাজার, চিটাগাং থেকে ক্লাস করো, অনেকে কুমিল্লা থেকে ক্লাস করো, বরিশাল, নোয়াখালী, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, দিনাজপুর, বিভিন্ন এলাকা থেকে অঞ্চল থেকে তোমরা ক্লাস করো, অনেক ধন্যবাদ। এবং পাশাপাশি তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে যে ক্লাসটাকে শেয়ার করো এবং তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে প্লিজ তোমরা ক্লাসটা শেয়ার করবে এবং শেয়ার করে অন্য বন্ধুদের মেনশন করে দিবে, তাহলে এই ক্লাসটা আরো অনেকের মাঝেই রিচ করতে পারবে পরবর্তীতে। আচ্ছা
তো কক্সবাজার থেকে ক্লাস করছো, প্লাবনা তুমি উত্তর বুঝতে পেরেছো? হ্যাঁ, কারা কারা বুঝতে পারছো আমি নামগুলো পড়ে চলে যাবো পরবর্তী টপিকে। প্রীতি, আয়েশা আক্তার, রাফি। আচ্ছা আচ্ছা, রাফি একটা কথা বলছো, স্যার আপনার ক্লাসটা সেই লাগতেছে, আপনার সাথে যদি একটু দেখা করতে, সামনাসামনি দেখা করতে পারতাম। রাফি, অবশ্যই দেখা হবে সামনাসামনি। এই পরিস্থিতি ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি হোক সামনে ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো একটা সময় তোমাদের সাথে দেখা হবে, হয়ে যাবে। ট্রেনিং স্কুলে চলে আসবে আমাদের অফিসে ইনশাল্লাহ, কোন একটা সময় আমাদের দেখা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আশফাক বলছো প্রথমটা অসমাপিকা, দ্বিতীয়টা হচ্ছে সমাপিকা। একদম এক্স্যাক্টলি রাইট। সাদিক তুমি বুঝতে পারছো? আচ্ছা, হিমেল তুমি বুঝতে পেরেছো? সুমাইয়া অহনা তুমি ক্লাসে জয়েন করেছো। আয়রা তুমি বুঝতে পেরেছো? রাকিবুল ইসলাম, ফাতেমা, আতিক, শফিউল, মাশফিয়া, সাজ্জাদ, মাহি, আব্দুস সামাদ, সায়েম, রাফিন, ডোরেমন, উম্মে হাবিবা, প্রীতি, রিফাত, দুই রিফাত। আচ্ছা ওকে, অনেকেই। জাহাঙ্গীর আলম কক্সবাজার থেকে। আচ্ছা জাকির, আপনি অসাধারণ প্রাণ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, যারা যারা বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ স্যার, অনেকেই আলহামদুলিল্লাহ কে বললো, চলে যাচ্ছে খুব দ্রুত। দিদারুল ইসলাম সাকিব, ওকে ওকে। স্বপ্নের রাজকুমারী কুমিল্লাতে ক্লাস করছে, রাজকুমারী আজকাল আমার ক্লাস করে, অসাধারণ, ধন্যবাদ। আচ্ছা, নীলফামারী থেকে সেলিম ক্লাস করছো, ওকে। আচ্ছা, মোটামুটি আমি চেষ্টা করেছি। হ্যাঁ, বলছো যে স্যার আপনার সাথে দেখা হলে মিষ্টি খাওয়াতে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ মিষ্টি খাওয়াবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন সাভার থেকে ক্লাস করছো রাহাত। আমরা এখন পরের টপিকে চলে যাব। ওকে, আমাদের কমেন্ট পড়া এখন পড়ছি, তোমরা কমেন্ট করতে থাকো। ইনশাল্লাহ আমরা এখন পরবর্তীতে চলে যাব। পরবর্তী আমাদের যৌগিক ক্রিয়া শেষ, আমরা এখন পড়বো হচ্ছে প্রযোজক ক্রিয়া। আচ্ছা, প্রযোজক ক্রিয়া বলতে আমরা আসলে বেসিক্যালি কি বুঝি, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রযোজক আমাদেরকে কি বোঝায়? প্রযোজক আমাদেরকে বোঝায় হচ্ছে বেসিক্যালি যেটা প্রডিউস করে। এক কথায় আমি যদি বলি প্রেসার দেয়, প্রেসার, চাপ দেয়, চাপ, চাপ বা প্রেসার দেয়, এরকম চাপ দেওয়া বা একটু প্রেসার দেওয়া, এরকম কিছু ক্রিয়াপদের সাথে আমরা একটু দেখা করব। চলো, কারা চাপ দিচ্ছে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে দেখো, মা আমাকে জোর করে, জোর করে কি করে? মা তো অনেক কিছুই করে, তাই না? অবশ্য ভালোর জন্যই করে অবশ্যই। মা জোর করে আমাকে কি করে? খাওয়াচ্ছেন। আমার খেতে ভালো লাগছে না। আমার যদিও এই সময় এখন এই মুহূর্তে খাওয়ার কথাটা বলা উচিত হচ্ছে না, কারণ সবাই খেতে মন চাবে। যাই হোক, তারপরে আমি বলছি যে এই যে মা আমাকে জোর করে খাওয়াচ্ছেন, এই যে দেখো, খেয়াল করে দেখো, কথাটা বুঝতে হবে। এই ক্রিয়াটার মধ্যে একটা প্রেসার, চাপ আছে না? কাজটা তুমি কিন্তু নিজে থেকে করছো না, মা চাপ দিচ্ছেন বলে তাই তুমি করছো। তার মানে এই কাজের মধ্যে একটা প্রেসার রয়েছে, চাপ রয়েছে, একটা প্রয়োগ রয়েছে, চাপের প্রয়োগ রয়েছে, রাইট? এই যে খাওয়াচ্ছেন, দেখাচ্ছেন, শোনাচ্ছেন, পড়াচ্ছেন, বলাচ্ছেন, এই সব কিছু কাজটা কি একটা চাপ রয়েছে না? বা আমি যদি বলি খাওয়াও, দেখাও, বা ছেলেটিকে বিছানায় শোয়াও, ওই যে বললাম শোয়াও, এই যে শোয়াও, এটা কি চাপ প্রয়োগ হচ্ছে? এরকম যেগুলো চাপ প্রয়োগ হয় বা প্রডিউস হয়, খেয়াল করে দেখো, এই যেগুলো চাপ প্রডিউস করে বা চাপ দেয় বা প্রেসার দেয়, সেই সকল কাজকে বলা হচ্ছে কি? প্রযোজক ক্রিয়া। তাহলে এই যে খাওয়াচ্ছেন, এটা হচ্ছে একটা প্রযোজক ক্রিয়া। বা আমি যদি বলি দেখায়, পড়ায়, মাঝে মাঝে অনেক টিচাররা জোর করে পড়ায় না? হ্যাঁ, ভাল লাগে না, পড়িয়েই যাচ্ছে, পড়িয়েই যাচ্ছে, পড়িয়েই যাচ্ছে, একদমই ভাল লাগে না। হ্যাঁ, যদিও তোমরা এখন যারা ক্লাস করছো তারা একদম স্বতঃস্ফূর্ত ভাবেই ক্লাস করছো, কিন্তু স্কুলে মাঝে মাঝে এরকমটা হয় না? কলেজে মাঝে মাঝে এরকম হয় না যে জোর করে পড়ায় আর ভালো লাগে না, একদম বিষণ্ণ চেহারা নিয়ে বসে থাকো, তারপরে তোমার বিষণ্ণ চেহারার মন মানসিকতা দেখার মতো স্যারের সুযোগ নাই, স্যার পড়ায় যাচ্ছে। এই যে দেখো, জোর করে চাপ দিয়ে যেটা পড়ায়, পড়ায়, খাওয়াও, হ্যাঁ, যে কাজগুলোর মধ্যে এরকম কি থাকে, চাপ থাকে, প্রয়োগ থাকে, সেগুলোকে বলা হয় বেসিক্যালি হচ্ছে প্রযোজক ক্রিয়া। আশা করি তোমরা প্রযোজক ক্রিয়া বুঝতে পেরেছো। যারা যারা অনুধাবন করতে পারলে, বুঝতে পারলে, প্লিজ আমাকে একটু বরাবর মতো, তোমরা সবাই, আমার খুব ভালো লাগছে, তোমরা ক্লাসে খুব চমৎকার অংশগ্রহণ করছো প্রত্যেকে, এবং কমেন্ট করে আমাকে জানাচ্ছ যে তোমরা কারা কারা বুঝতে পারছো।
ওকে, আচ্ছা। তো হ্যাঁ, অনেকেই আশফাক, হ্যাঁ ঘন্টা দিলেও যায় না। ওকে, মানে আর একটা কথা বলেছো যে একজনের দ্বারা একজনের কাজ যদি হয়, যদি কাজটা যদি নিজে না করে অন্য দ্বারা পরিচালিত হয়, হ্যাঁ, যদি সংজ্ঞায় যদি আসি যে কাজটা নিজে না করে যদি অন্যের দ্বারা যদি পরিচালিত হয়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে প্রযোজক। অবশ্যই নিজে নিজের কাজ তো করবে না, নিজে নিজের কাজ করলে তো সেটা তো কখনোই কি হতো না, প্রযোজক হতো না। তাহলে প্রযোজক ক্রিয়াপদটা আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। হ্যাঁ, মারিয়াম নূর, শান্ত, তোমরা বুঝতে পারছো। স্টুডেন্ট অফ দ্য এইচএসসি, তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, নিজেকে দিয়ে, হ্যাঁ, তো তুমি বলছো নিজের কাজ অন্যকে দিয়ে করানোই হলো প্রযোজক। এক্স্যাক্টলি, একদম ঠিকঠাক আনসার দিচ্ছ তোমরা। শুধু খুব অ্যাটেন্টিভ, তোমরা খুব ভালো বুঝো। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, ওকে, আয়রা, সিদ্দিক, তাওহিদ, আয়েশা সিদ্দিকা বা আয়েশা আক্তার, দুইজনে একদম মানে খুব পাল্লাপাল্লি দিয়ে হয়। আয়েশা সিদ্দিকা, আয়েশা আক্তার, দিদার ইসলাম সাকিব, আর হচ্ছে সিফাত সাকিব, মানে প্রত্যেকেই অনেক একই ধরনের নাম খুব পাওয়া যায়। রুহি ক্লাস করছো, রুহি কিন্তু অসাধারণ। আমি কয়েকটা স্টুডেন্ট নাম একটু বলতে চাই একটু এই ক্লাসের মাঝখানে। রুহি, আমার অনেকের নাম ভুলে গেলে প্লিজ আমাকে ক্ষমা করবে। রুহি, রেহানাদিন, সাকিব, ফাগুন, ফাতিয়া ফেরদৌস ফাগুন, এরা তোমরা যারা রয়েছো, আরো অনেকেই যারা রয়েছো, তারা অনেকেই অসাধারণ কিছু নোট করো। এবং এই নোটগুলো কিন্তু আমাদের যে দুটো গ্রুপ, একটা হচ্ছে টেনিস স্কুলের ক্লাসরুম এবং পাশাপাশি টেনিস স্কুল লাইভ, সেখানে তোমরা শেয়ার করছো প্রতিনিয়ত, এবং তোমাদের প্রত্যেকের নোটগুলো অসাধারণ হয়, দুর্দান্ত হয়। আমার যে কটা নাম মনে আছে আমি সেই নামগুলো বললাম, যাদের নাম বলতে পারিনি প্লিজ দয়া করে তোমরা, হ্যাঁ আশফাকও তুমি নোট করো। নামগুলো যাদের এখনো বলতে পারিনি, মনে নেই, তারা দয়া করে কেউ মন খারাপ করবে না। তোমরা সবাই খুব ভালো নোট করো, অসাধারণ নোট করো, ধন্যবাদ সবাইকে। এবং যারা সবসময় নোট করে পড়াশোনা করছো, তারা আসলেই তোমরা বাসার মধ্যে একটু অনেকটা ভালো সময় পার করতে পারছো ইনশাল্লাহ। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন পরবর্তীতে চলে যাবো। সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া বোঝানো আমার শেষ। প্রযোজক ক্রিয়া বোঝানোর পর আমি এখন চলে যাবো হচ্ছে মিশ্র ক্রিয়াতে। আচ্ছা, মিশ্র ক্রিয়া বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাবো, কতগুলো উদাহরণ আমি লেখার চেষ্টা করব। আচ্ছা, রেহানাদিন স্যার, আমি একটা, আমার নাম, আচ্ছা নেহান, আমি নিয়েছি, হ্যাঁ তোমার নাম নিয়েছি। আয়েশা আক্তার বলছে স্যার আমি পারি ঠিকই, কিন্তু পরীক্ষার হলে ভুলে যাই। আচ্ছা, না, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে বললে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আয়রা, আচ্ছা দুঃখিত, তোমার নাম আরিয়া। আচ্ছা, তোমার নাম আমি ভুল পড়েছি, খুবই দুঃখিত তোমার নামটা ভুল পড়ার জন্য। তোমার নাম হচ্ছে আরিয়া। থ্যাংক ইউ তুমি নামটা কারেকশন করে দেওয়ার জন্য। আমরা এখন পরবর্তীতে মিশ্র ক্রিয়াতে চলে যাব। আচ্ছা, বলা হচ্ছে মিশ্র ক্রিয়া, তার মানে মিশ্র ক্রিয়াটা মানেটা কি আসলে একটু বোঝার চেষ্টা করো। মিশ্র ক্রিয়া যখনই বলা হচ্ছে, মিশ্র ক্রিয়া যখনই কথাটা বলা হচ্ছে, তখন এই জিনিসটা তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে যে, দেখো আমি বললাম, সেটা হচ্ছে যে দর্শন করলাম, কথা বুঝছো, দর্শন করলাম। আচ্ছা, দর্শন করলাম, তারপর আমি আরো কয়েকটা যদি একবারে লিখে ফেলি, সেটা হচ্ছে প্রীত হলাম, দর্শন করলাম, প্রীত হলাম, পাশাপাশি আর কি লেখা যায়, বৃষ্টি পড়ছে। আচ্ছা, প্রীত মানে অনেকে জিজ্ঞেস করো, প্রীত মানে হচ্ছে খুশি হলাম বেসিক্যালি। আচ্ছা, বৃষ্টি পড়ছে, এবং তোমাদের আরো কয়েকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে ঝিমঝিম করছে। আচ্ছা, এখন দেখো এই জায়গাটায় তোমাদের একটু ভাগ করে দেই, আমি করছিটা এখানে লিখি। আচ্ছা, এই জায়গাটা একটু ভাগ করে দিলাম মাঝখান দিয়ে। ভাগ করার একটা কারণ রয়েছে, কারণটা হচ্ছে কিরকম, সবাই একটু বুঝে দেখো। আমি আগেই বলেছি মিশ্র মানে কোন একটা মিশ্রণ হচ্ছে, মিশ্র ক্রিয়ার মধ্যে কি হবে, কোন একটা কিছু মিশ্রণ হবে। আচ্ছা, এই যে মিশ্রণটা হচ্ছে মানে মিশে যাচ্ছে, কার সাথে মিশে যাচ্ছে, ক্রিয়ার সাথে মিশছে। আর প্রশ্ন হচ্ছে ক্রিয়ার সাথে কি মিশছে, তাই না, এদের সাথেই তো মিশছে না, এই যে এরা,
এদের সাথে কিন্তু মিশছে। তো প্রশ্ন হচ্ছে এদের সাথে কারা মিশছে? মিশ্র ক্রিয়া যেহেতু বলছে তার মানে কিছু একটা মিশছে। চলো সেই উত্তরটা যাই, যে কারা মিশছে, কিভাবে মিশছে। বিষয়টা হচ্ছে নামপদ, এই কথাটার মানেটা একটু বুঝতে হবে। নামপদ কাকে বলে? নামপদ কি? আশা করি তোমরা এই উত্তরটা ঠিকঠাক করে কেউ আনসার দিতে পারবে না, কারণ এর নর্মালি এই উত্তরটা কেউ জানে না। নামপদ আমি একটু বলে দিচ্ছি তোমাদের জিজ্ঞেস না করে। সেটা হচ্ছে যে নামপদ ব্যাপারটা হচ্ছে, মনে রাখবা দুনিয়াতে ক্রিয়া বাদে যা আছে সব কিছুকেই নামপদ বলে। আমি আবার বলছি, ক্রিয়া বাদে দুনিয়াতে যা আছে যে কোনো পদ, দুনিয়াতে ক্রিয়া বাদে যে কোনো পদকে কি বলে? নামপদ বলে। এই উত্তরটা তোমরা যারা এসএসসি এইচএসসি তে যারা পড়ো তারা অনেকেই উত্তরটা জানো না। যারা উপর লেভেলে যারা অনেক আমার শিক্ষক অনেকেই দেখেন, যারা শিক্ষক যারা দেখছেন তারা উত্তরটা জানেন, কিন্তু কথা হচ্ছে আমার যারা ছাত্র বন্ধুরা তারা অনেকেই তোমরা এই জিনিসটা জানো না। আমি আবারও বলছি, ক্রিয়াপদ বাদে দুনিয়াতে যা আছে সবগুলাকে কি বলে? সবগুলাকেই বলে হচ্ছে নামপদ। আচ্ছা, তাহলে এখন এগুলো তো হচ্ছে ক্রিয়াপদ, এইগুলা কি? এই যে এগুলা, এই পোর্শনটা, এটাকে বলা হয় হচ্ছে, আমি লিখে দিচ্ছি, নামপদ। আচ্ছা, এই নামপদটাকে আমাদের বইয়ের মধ্যে কি লিখেছে দেখো। আমাদের বইয়ের মধ্যে এই নামপদটাকে কোথাও কোথাও বলছে বিশেষ্য, কোথাও কোথাও বলছে বিশেষণ, কোথাও কোথাও বলছে ধনাত্মক অব্যয়। আমার কথা হচ্ছে বিশেষ্য হোক, বিশেষণ হোক বা ধনাত্মক অব্যয় হোক, যেটাই হোক, ওটা তো ক্রিয়া তো না। একটা বিশেষ্য সে তো ক্রিয়া না, একটা বিশেষণ সে তো ক্রিয়া না, একটা ধনাত্মক অব্যয় পদ এটা তো অ্যাটলিস্ট ক্রিয়া না। যেহেতু ক্রিয়া না, তা আমি বিশেষ্য, বিশেষণ অথবা ধনাত্মক অব্যয় সবগুলাকে একবারে কি বলতে পারি? নামপদ বলতে পারি। আচ্ছা, এটা একটা বুঝলাম। তাহলে এইগুলো হচ্ছে কি? নামপদ। আগে একটু একটু করে আগাই। তারপর দেখো, এগুলোর প্রত্যেকের মধ্যে কিন্তু একটা মৌলিক ধাতু রয়েছে। দেখো আমি যেটা গোল করছি, কর, এটা কি মৌলিক ধাতু না? ধাতু। আর প্রশ্ন করতে পারো, ভাইয়া ধাতু কিভাবে বের করতে হয়? খুব ইজি, তুই তুইকারি করো। তুই তুইকারি বোঝো তো? আমি এটা অনেকের ক্লাসে অনেকবার বলেছি, আমার ক্লাস যারা নিয়মিত করো তারা বুঝো। তুই তুইকারি করা, তুই কাজ কর। এই যে কর, করটা হচ্ছে ধাতু। ভালো হ, ভালো হ, হ, হটা হচ্ছে কি? ধাতু। পড়, এই তুই পড়, পড় হচ্ছে ধাতু। তারপর এই তুই কর, কর হচ্ছে ধাতু। এই যে এগুলো হচ্ছে মৌলিক ধাতু। কর, এরকম আরো আরো যদি কয়েকটা মৌলিক ধাতুর নাম বলি, যেমন তোমাদের বইয়ের মধ্যে এরকম কিছু মৌলিক ধাতুর নাম দেওয়া রয়েছে, কর, হ, দে, পাক, যা, কাট, গা, ছাড়, ধর, মার, ইত্যাদি ইত্যাদি। তুমি আরো যত ক্রিয়া বলবা তত এগুলো মৌলিক ধাতু, মানে যে ধাতু তার নাম বাড়বে। এখন হচ্ছে এই যে ধাতু, ধাতুর সাথে যখন এরকম অন্য কিছু একটা যুক্ত হয়, যেমন আমি বললাম শুধু করলাম, বাট করলামের সাথে আবার আরেকটা কি যুক্ত হলো? একটা নামপদ যুক্ত হলো, দর্শন। এই যে ধাতু, ধাতুর সাথে আবার কি মিশ্র হলো? কি যোগ হলো? কৃত যোগ হলো। পর, পরের সাথে কি যোগ হলো? একটা নামপদ যুক্ত হলো, বৃষ্টি যোগ হলো। কর, করের সাথে কি যোগ হলো? এরকম ঝিমঝিম, এটা একটা নামপদ যুক্ত হলো। কি যুক্ত হলো? নামপদ। এরকম মৌলিক ধাতুর সাথে যখন কোন একটা নামপদ মিশ্রণ হয়, যুক্ত হয়, তখন তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। অর্থাৎ এরকম মৌলিক ধাতুর সাথে এরকম ক্রিয়াপদের সাথে যখন কোন একটা নামপদ যুক্ত হয়, এক্সট্রা নামপদ যুক্ত হয়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। কেন? ওই ক্রিয়াপদের সাথে, ওই ধাতুর সাথে অন্য একটা নামপদ মিশ্রণ হয়েছে, যুক্ত হয়েছে, তাই তাকে বলা হয়েছে মিশ্র ক্রিয়া বা যুক্ত ক্রিয়া। আচ্ছা, এক্স্যাক্টলি সাইন বলছো যে তাহলে ব্যাপারটা কি এরকম যে সাইন বলছো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় সবই নামপদ? এক্স্যাক্টলি, প্রত্যেকটাই নামপদ। এক্স্যাক্টলি, তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো যে মূলত ক্রিয়াপদের সাথে যখন অন্য কিছু একটা যুক্ত হয়, তখন তাকে কি বলা হয়? নামপদ বলা হচ্ছে। এবং এই যুক্ত হলেই তখন সেই পুরো ক্রিয়াপদটাকে, দর্শন করলাম, এই পুরোটাকে বলা হচ্ছে মিশ্র ক্রিয়া। প্রীত হলাম, এই পুরোটাকে বলা হচ্ছে মিশ্র ক্রিয়া। বৃষ্টি পড়ছে। আর আরেকটা কথা মনে রাখবা, নামপদ সবসময় শুরুতে যুক্ত হয়, শুরুতে, পরে না। এটা পরে যুক্ত হবে না, কিন্তু মাথায় রাখতে হবে এখানে যুক্ত হয় না, যুক্ত হয় শুরুতে, ফার্স্টে। যেমন আমি একটু আগে একটা বলছিলাম, সেটা হচ্ছে ভালো হ, ভালো হ। এই যে হ, হয় সাথে কি যুক্ত হচ্ছে? ভালো, তাই না? তোমাদের বইয়ে আরেকটা রয়েছে গোল্লায় যা, গোল্লায় যাও। তাহলে গোল্লায়, গোল্লায় পরে যাও, যাওয়ের সাথে গোল্লাটাই মিশ্রণ হয়ে গেল না, তাই না? তো
এই যখন খেয়াল করে দেখবা যে ক্রিয়ার সাথে যখন তার শুরুতে অন্য কিছু একটা যুক্ত হচ্ছে, মানে কোন একটা নামপদ যুক্ত হচ্ছে, তখন তাকে বলা হয় হচ্ছে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় হচ্ছে মিশ্র ক্রিয়া। কি বলা হয় বন্ধুরা? মিশ্র ক্রিয়া। আশা করি তুমি মিশ্র ক্রিয়া বুঝতে পারছো। আচ্ছা, তো আমরা এরপরে হচ্ছে মিশ্র ক্রিয়ার পরে সকর্মক, অকর্মক, দ্বিকর্মক যাব, এবং সকর্মক, অকর্মক, দ্বিকর্মকের সাথে যারা একদম ক্লাসে শেষ পর্যন্ত থাকবে তাদের সবাইকে বলছি একটা টুইস্ট আছে এবং একটা প্রশ্ন আছে। সেই প্রশ্ন উত্তর কারা কারা দিতে পারবে অবশ্যই আমি ক্লাসে অপেক্ষা করব। দারুণ একটা টুইস্ট দিয়ে আমাদের ক্লাস আজকে শেষ হবে একদম শেষের দিকে। এই তিনটা একসাথে বোঝাবো, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক একসাথে বোঝাবো। তবে তার আগে তোমরা আমাকে একটু জানাও যে মিশ্র ক্রিয়া তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না, সবাই একটু জানাও। আচ্ছা, এখন সাকিব বলছো যে ও এবং আর অথবা এগুলো কি নামপদ? অবশ্যই এগুলো নামপদ, অবশ্যই। আচ্ছা, ওকে। আরিয়া, আচ্ছা আরিয়ার নামটা বোধহয় আমি ঠিকঠাক পড়েছি। আরিয়ার নামটা এর আগে অনেকবার বলেছি। প্রীতি তুমি বুঝতে পারছো, ওকে। হিমেল গোস্বামী তুমি বুঝতে পারছো, ওকে। হ্যাঁ, আশফাক বোঝা যাচ্ছে, বুঝতে পারছো, ওকে। গিয়াসউদ্দিন, হ্যাঁ আপনিও বুঝতে পারছেন। সৌরভ সরকার আপনিও বুঝতে পারছেন। আচ্ছা, রায়হান খান, ওকে, সবাই বুঝতে পারছো, ওকে। হ্যাঁ রুহি, হ্যাঁ রুহি একটা কথা বলছো, সেটা হচ্ছে যে ক্লাস শেষে নামাজ পড়বো। হ্যাঁ, নামাজের সময় হয়ে গিয়েছে, আজান দিচ্ছে, তবে আমরা ক্লাসটা আর খুব বেশি হলে 15 মিনিট ক্লাসটা টানবো, তারপরে হচ্ছে আমরা ক্লাসে শেষ করে দিব। অতএব তোমরা সবাই ক্লাসে থাকো, ক্লাসের পরেই আমরা সবাই নামাজ পড়বো। আচ্ছা, তো যারা পরে ক্লাসে জয়েন করছো প্লিজ, যারা এখনো পর্যন্ত ক্লাসে শেয়ার করোনি, মানে শুরু থেকে ক্লাসে দেখতে পারোনি, সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু ক্লাসটা একটু শেয়ার করো। এবং ক্লাসটা শেয়ার করলে যেটা হবে সেটা হচ্ছে যে অন্য বন্ধুরাও কিন্তু দেখতে পারবে। আর তুমি সবচেয়ে ভালো হয় ওয়াচ পার্টি যদি করো, ওয়াচ পার্টি দিলে কিন্তু ভালো হয়। আচ্ছা, সাঙ্গটা আরেকবার, আচ্ছা রুহি বলছো সাঙ্গটা আরেকবার স্যার। সাঙ্গটা আমি বুঝিনি আসলে, সাঙ্গ বলতে আচ্ছা সংজ্ঞাটা আরেকবার, ওকে ওকে। সংজ্ঞা, আচ্ছা আমি পড়তে ভুল করেছি, দুঃখিত। সংজ্ঞাটা বলতে অর্থাৎ এখানে বলছে যে, আমি সংজ্ঞা তো বইয়ের মধ্যে একটা লেখা আছে, বইয়ের সংজ্ঞাটা আমি বলছি না, আমি বলছি যে এরকম ক্রিয়াপদের সাথে শুরুতে যখন অন্য কোনো নামপদ যুক্ত হয়, ক্রিয়াপদের সাথে অন্য কোনো নামপদ যখন যুক্ত হয়, তখন তাকে বলা হয় হচ্ছে মিশ্র ক্রিয়া। কারণ ক্রিয়াপদের সাথে অন্য কোনো নামপদ মিশ্রণ হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে মিশ্র ক্রিয়া। আশা করি সংজ্ঞাটা তুমি বুঝতে পেরেছো, আমি প্রথমে পড়তে ভুল করেছি, ওকে সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে মানে রাহাত সিদ্দিকী বলছো, আচ্ছা তাহলে অব্যয় আর ধনাত্মক অব্যয়ের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, অব্যয় আর ধনাত্মক অব্যয়ের মধ্যে অবশ্যই একটা পার্থক্য রয়েছে। অব্যয় তো অব্যয়ের একটা পার্ট হচ্ছে ধনাত্মক অব্যয়, ঠিক আছে? আর অব্যয়ের ক্লাস সামনে আসছে, এই ধনাত্মক অব্যয় কি এটা নিয়ে মজার উত্তর রয়েছে। অব্যয়ের ক্লাস খুব শীঘ্রই আসবে, তখন আমি উত্তরটা দিব। আশা করি এখন উত্তরটা আমি দিতে যাচ্ছি না, এখন উত্তর দিতে বেশ সময় লাগবে। আমি রাহাত সিদ্দিকীকে বলবো যে তুমি আমার অব্যয়ের ক্লাসটা খুব শীঘ্রই আসবে, 2-3 দিনের মধ্যেই আসবে, তখন তুমি আশা করি এটা বুঝতে পারবে। আচ্ছা, ওকে। আচ্ছা, পরীক্ষায় এগুলো কিভাবে আসবে? বেসিক্যালি পরীক্ষায় কিভাবে আসবে, তোমাদের পরীক্ষা এগুলো অপশন আকারে আসবে। ধরো পরীক্ষায় এটা আসলে হচ্ছে দর্শন করলাম, এখানে অপশনে দেওয়া থাকবে যে এটা মানে প্রশ্ন করা থাকবে যে দর্শন করলাম এটা কি ধরনের ক্রিয়াপদ। তো থাকবে এটা কি পদ থাকবে প্রয়োজক ক্রিয়া, তারপর থাকবে হচ্ছে অসমাপিক ক্রিয়া, নাকি সকর্মক ক্রিয়া, নাকি মিশ্র ক্রিয়া। তখন তুমি উত্তর দিয়ে দিবা মিশ্র ক্রিয়া। এই হচ্ছে পরীক্ষায় আসবে। আশা করি রিফাত তুমি তো উত্তরটা পেয়েছো। আচ্ছা, ওকে, হ্যাঁ মোটামুটি বুঝতে পারছো। প্লাবন তালুকদার স্যার আরেকবার, হ্যাঁ আরেকবার কিন্তু প্লাবন তালুকদার বুঝিয়ে দিয়েছি। সিরাজগঞ্জ থেকে ক্লাস করছো আসিফ, ধন্যবাদ তোমাকে। আচ্ছা রিফাত, আমি উত্তর দিয়েছি পরীক্ষা কিভাবে আসবে। রিফাত বারবার জিজ্ঞেস করছে জিনিসটা, আমি তোমাকে উত্তর দিয়ে দিয়েছি। রিফাতের উত্তরটা তুমি পেয়েছো আশা করি। হ্যাঁ রুহি বুঝতে পারছো। হ্যাঁ সাকিব বলছো নামপদ প্লাস ধাতু, ইয়েস একদম একদম কারেক্ট। সাকিবের উত্তরটা একদম ঠিক। নামপদ প্লাস ধাতু যুক্ত যখন হবে, একদম ঠিক, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, সৈকত বলছো অসম স্যার। আচ্ছা ওকে, ধন্যবাদ। আচ্ছা, মুশফিকা, ফাতেমা মুশফিকা, তোমার নামটা আমি নিয়েছি, ওকে। আচ্ছা, আব্রাহাম কায়সার, আচ্ছা তুমি আমার স্টুডেন্ট, তুমি ক্লাস করছো, ওকে ধন্যবাদ তোমাকে। আচ্ছা হ্যাঁ রিফাত, আমি কিন্তু বলে দিয়েছি পরীক্ষা কিভাবে আসবে। আচ্ছা হ্যাঁ, প্লাবন তালুকদার অব্বর ক্লাস খুব সামনেই আসবে মোটামুটি। আচ্ছা
ওকে, ধন্যবাদ। এবার চলো আমরা মোটামুটি মিশ্র ক্রিয়া বুঝতে পারছি, সবাই যেহেতু বলছো বুঝতে পারছি। এবার আমরা সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এই তিনটা একসাথে বুঝবো। তো সবাই চলো আমরা আগে বোর্ডটা মুছে ফেলি। আচ্ছা, এখন সকর্মক অকর্মক এখানে একটা বেসিক জিনিস আমাদের জানতে হবে। আর আমি আগেই বলেছি ক্লাসের শেষে একটা টুইস্ট রয়েছে, এই টুইস্টটা মানে একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর নিয়ে সবার সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত আশা করি তোমরা ক্লাস থাকবে। এখন দেখো স মানে কি? স মানে হচ্ছে আছে, বিদ্যমান। তারপর দেখো যদি আমি বলি অ, অ মানে কি? নেই, ছাড়া বা ব্যতীত, ব্যতীত এগুলা। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে দ্বি মানে কি? দ্বি মানে হচ্ছে দুই, এটা বোঝায়। তাহলে এখন দেখো সকর্মক, সকর্মক এই কথা দ্বারা তাহলে আমার কথা হয়ে যাচ্ছে স, সকর্মক একটি কর্ম থাকবে, একটি কর্ম। অকর্মক মানে একটি কর্ম আছে, বিদ্যমান। আচ্ছা, তারপর অকর্মক কর্ম নেই, কর্ম নেই। আর দ্বিকর্মক মানে কি? দ্বিকর্মক মানে হচ্ছে দুইটি কর্ম। আচ্ছা, অনেকে এই জায়গায় প্রশ্ন করে থাকো, আচ্ছা ভাইয়া যদি কর্ম যদি তিনটা থাকে সেক্ষেত্রে কি হবে? ভাইয়া তিনটা কর্ম থাকলে কি হয়? এই ধরনের ব্যাকরণিক কোনো রুলস নেই, অতএব আমি বানিয়ে বলতে পারবো না। আশা করি তুমি বুঝতে পারছো। এখন চলো এই জায়গাটা নিয়ে হচ্ছে আমাদের কথা। আগে একটা বেসিক, যারা তোমরা লিখছো প্লিজ দয়া করে একটু লিখে ফেলবা, অথবা আরেকটা কাজ করতে পারো প্লিজ, এই যে আমি একটু সাইড দাঁড়িয়ে রয়েছি, একটু স্ক্রিনশট দিয়ে নিবা প্লিজ। সবাই একটু স্ক্রিনশট দিয়ে না, তাহলে তোমাদের বুঝতে অনেক সহজ হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, কারণ আমি একটু পরে এটা মুছে ফেলবো, বা নতুন বাক্য লিখতে হবে। আচ্ছা, তাহলে আমি এখন বলছি সকর্মক। সকর্মক মানে কি? একটি কর্ম বিদ্যমান। অকর্মক মানে কি? কর্ম নেই। দ্বিকর্মক মানে হচ্ছে দুইটি কর্ম। এরকম আমরা বুঝতে পারছি। তো এরকম যদি হয় তাহলে চলো আমরা উদাহরণ দিয়ে ফেলি। উদাহরণ দিলেই গ্যাঞ্জামটা লেগে যাবে। আগে গ্যাঞ্জাম লাগাবো, তারপর গ্যাঞ্জামের সমাধান করব, ঠিক আছে? তো তোমরা সেই সমাধানে থাকবা কিনা? আমি প্রথমে গ্যাঞ্জাম দেবো। গ্যাঞ্জাম মানে কি? সমস্যা। আগে সমস্যা দেখাবো, আগে সমস্যা বুঝতে হবে। সমস্যা বোঝার পর ওই সমস্যার সমাধান বুঝতে হবে, দুটোই অনেক বেশি জরুরি। আচ্ছা, প্রথমে সকর্মক দিয়ে উদাহরণ দেই। সকর্মকের মধ্যে হচ্ছে, খেয়াল করে দেখো, আমি বলছি বসির, বসির বই পড়ছে। বন্ধুরা আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে কর্ম কয়টা? একটাই। আচ্ছা, তার মানে এটা কি হবে বন্ধুরা? এটা বোঝা যাচ্ছে এটা সকর্মক। আচ্ছা, এন্ড দেন আমি বলছি বসির পড়ছে, বসির পড়ছে। এখন দেখো এখানে কি বইটা আছে, কর্মটা কি আর আছে? কর্ম না, কর্ম আর নেই। এখানে কর্ম পাওয়া যাচ্ছে না, যেহেতু অকর্মক কর্ম নেই, তার মানে কি এটা অকর্মক। আচ্ছা, এবার বাবা আমাকে কলম দিলেন। বাবা আমাকে কলম দিলেন, তাহলে এই যে বাবা আমাকে, আমাকে একটা কর্ম আর কলম আর একটা কর্ম, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে দ্বিকর্ম। বোঝা যাচ্ছে? কারণ আমি কি বলেছি, সকর্মক যদি কর্ম একটা থাকে, যদি কর্ম একটা থাকে সে হচ্ছে সকর্মক, তাই তুমি সকর্মক বলেছো। যদি অকর্মক কর্ম যদি নাই থাকে, যেমন বসির পড়ছে, এখানে কোনো কর্ম নাই, তাই হচ্ছে এই ক্রিয়াটা হচ্ছে, এই ক্রিয়াটা হচ্ছে অকর্মক, আর এই ক্রিয়াটা হচ্ছে সকর্মক। আর এখানে এই ক্রিয়াটা হচ্ছে দ্বিকর্মক, কারণ তার কর্ম আছে কয়টা? দুইটা। এক, দুই, তার দুইটা কর্ম রয়েছে। আমরা এতটুকু বুঝতে পেরেছি। কিন্তু আমরা যখন এতটুকু বুঝতে পারলাম তখন এখানে ঝামেলাটা হয়। আর এখানে টুইস্টটা দিব হচ্ছে, সবাই একটু এই টুইস্টটা এখন সবাই একটু দেখো। সেটা হচ্ছে যে এটা উপরে থাক, এটাকে উপরে রেখে আমি তোমাদের এখানে একটা বাক্য দিব। এই বাক্য, এই কুইজে সবাই একটু অংশগ্রহণ করতে হবে। তার আগে আমি একটা বাক্যটা লিখে ফেলি। সেটা হচ্ছে যে
তোমরা এখন অনেকেই সকর্মক অকর্মক বুঝতে পেরেছো, দ্বিকর্মক বুঝতে পেরেছো। তোমরা যারা বুঝতে পেরেছো তাদেরকেই হচ্ছে আমি এখন একটা প্রশ্ন ছুড়বো। আমি বললাম আমাদের ক্লাসে শুরু হচ্ছে কাকে দিয়ে বলতো? কবিতাকে দিয়ে। চলো আমরা কবিতাকে একটু ফিরে আনি। কবিতা, আজকে আমাদের ক্লাসের নায়িকা হচ্ছে কবিতা। কবিতা প্রতিদিন সকালে পায়ে হেঁটে নিচে লিখছি, আমি আরেকটু এই পাশে লিখি। কবিতা প্রতিদিন সকালে পায়ে হেঁটে স্কুলে যায়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে যায়, এটা কি ধরনের ক্রিয়া? এটা কি সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, নাকি দ্বিকর্মক ক্রিয়া? আমরা এখানে শুরুতে আবার দেখে একটু রিভিউ করি। সেটা হচ্ছে যে বই একটাই কর্ম রয়েছে, তাই এটা হচ্ছে সকর্মক। আর এখানে বসির পড়ছে, এখানে হচ্ছে এটা কর্তা এবং ক্রিয়া, মাঝখানে কোনো কর্ম নেই, তাই এটাকে আমরা অকর্মক বলে দিয়েছি। কর্ম না থাকলে এটাকে বলা হবে অকর্মক। আর যখন আমরা দেখতে পাচ্ছি বাবা আমাকে কলম দিলেন, তাহলে দিলেনের এটা কর্ম হচ্ছে দুইটা, একটা আমাকে আর একটা হচ্ছে কলম, এই হচ্ছে মোট দুইটা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দ্বিকর্মক হলো দুইটার কারণে। এখানে যায়, এই যে বাক্যটা কবিতা প্রতিদিন সকালে পায়ে হেঁটে স্কুলে যায়, এইখানে এই যায় এটা এটা আসলে এখানে এটা কি সকর্মক, অকর্মক, নাকি দ্বিকর্মক? এই উত্তরটা প্লিজ সবাই একটু আমাকে দাও। এই উত্তরটা দেওয়ার মাধ্যমেই আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো, বা এটা সমাধান মাধ্যমে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো যে সকর্মক, অকর্মক, দ্বিকর্মক কি, এটা আমরা বুঝতে পারবো। প্লিজ সবাই একটু আমাকে জানাও। আচ্ছা, হিমেল গোস্বামী, আচ্ছা হিমেল গোস্বামী উত্তর দিচ্ছ সকর্মক, ওকে। মারিয়াম নূর তুমি বলছো দ্বিকর্মক ক্রিয়া। আচ্ছা, মারিয়াম নূর বলছো দ্বিকর্মক ক্রিয়া। সবাই উত্তর দিতে থাকো, আমি শেষে যেয়ে বলবো যে আসলে উত্তর ঠিক হয়েছে কিনা। সায়েম বলছো সকর্মক, সাকিব বলছো দ্বিকর্মক, হিমেল গোস্বামী বলছো সকর্মক, মিকা বলছো সকর্মক, আয়েশা আক্তার বলছো সকর্মক, এবং আরিয়া 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 তুমি বলছো সকর্মক, ওকে। সাইফুল শান্ত তুমি বলছো হচ্ছে সকর্মক, ওকে। তারপর রেহানা দিম, ওকে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি সকর্মকই বেশিরভাগ উত্তর দিচ্ছ। আয়েশা সিদ্দিকা সকর্মক, ওকে। স্রোত তুমি উত্তর দিয়েছ, ওকে। আয়েশা একটা সকর্মক। নুরুন্নাহাল লাকি বলছো অকর্মক। নুরুন্নাহাল লাকি তুমি কি আমাকে একটু জানাবে কেন অকর্মক? প্লিজ একটু জানাও তো দেখি, নুরুন্নাহাল লাকি আমাকে বলতে পারো কিনা? আচ্ছা, নুরুন্নাহাল লাকি তুমি তো অকর্মক বললে, তার একটা কারণ বলতে হবে, কারণ ছাড়া কিন্তু উত্তর আমি দিতে পারবো না। রেহানা দিম, তানহা, কোহিনুর কণা, সামিয়া নিশাদ, মোহাম্মদ আশফাক, আব্দুল সামাদ আদিত প্রত্যেকে বলছে সকর্মক, কেউ কেউ বলছে দ্বিকর্মক। আচ্ছা, মোটামুটি সকর্মক আর দ্বিকর্মকের মাঝখানে একটা গ্যাঞ্জাম, মানে পুরোপুরি মারামারি লেগে গিয়েছে। রুহি, রাফিন, মুশফিকা, রেহানাজিম, আচ্ছা আচ্ছা, উর্মি, জান্নাতুল জাহান উর্মি, সাদিক। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি এখন একটা দারুণ একটা কন্টেস্ট চলছে। সেদে সেদে মোটামুটি সবাই একটু ভুল আনসার দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে যে ঘুরে ফিরে সবাই ভুল আনসার দিচ্ছে। ধন্যবাদ সবাইকে ভুল উত্তর দেওয়ার জন্য। সবাই যে এত আগ্রহ নিয়ে প্রত্যেকে তো ভুল আনসার দিলে, সবাইকে ধন্যবাদ। শান্ত, শাহরিয়ার, নূর, একজন দুজন বাদে এখানে একজন দুজন ঠিকঠাক আনসার দিয়েছো। সেই ঠিক আনসার তো আমি অবশ্যই একটু পরে যাবো। আমি আগেই বলেছি টুইস্ট এত দ্রুত ছাড়া যাবে না। হ্যাঁ, আর রুহি বলছে দ্বিকর্মক হতে পারে। মুশফিকা, ওকে। আচ্ছা, রুদ্র অকর্মক বলছো। রেহানাদি খুব ভালো একটা উত্তর দিয়েছো, সব দোষ কবিতা। হ্যাঁ হ্যাঁ, সাকিব বলছো অকর্মক হচ্ছে শিওর। আচ্ছা, প্লাবন তালুকদার এখন আবার বলছে অকর্মক। আচ্ছা, এখন কিন্তু আবার এই যে যারা এতক্ষণ ধরে, আমার খুব মজা লাগছে জিনিসটা, এটা কমেন্টের হচ্ছে একটা মজা। এটা হচ্ছে যারা এতক্ষণ ধরে সকর্মক দ্বিকর্মক দিচ্ছ, সেই ভাইরা আবার খুব সুন্দর করে অকর্মক দিচ্ছে। কারণ সামহাও মনে হচ্ছে, যেই আমি বলেছি যে উত্তরটা ভুল হচ্ছে, সবাই ভুল উত্তর দিচ্ছে,
সবাই অকর্মক দিচ্ছে। আসলে সত্যিকার অর্থে ধন্যবাদ সবাইকে, সবাই বুঝতে পেরেছেন যে উত্তর কোনটা। তবে আমি এখনো বলিনি উত্তর কি হবে অকর্মক, এটা আমি বলবো উত্তরটা। যারা যারা উত্তর অংশগ্রহণ করেছেন, হয়নি এটা কোনো ব্যাপার না, না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি এটা সুন্দর করে বুঝিয়ে দেবো এটা কেন অকর্মক, এটা আমি একটু বোঝাতে চাই। সেটা হচ্ছে যে ধন্যবাদ সবাই যখন উত্তর দিচ্ছেন, প্রত্যেকেই যারা যারা অংশগ্রহণ করছেন প্রত্যেককে, সামাদ দাস, তারপর হচ্ছে ইব্রাহিম ইসলাম, আমি তোমার নামটা একটু কেমন কেমন চাইনিজ ভাষায় লেখা, আমি বুঝতে পারছি না আসলে। আচ্ছা চলো, এটা কেন অকর্মক সেটা আমি একে বোঝানোর চেষ্টা করবো। অকর্মক মানে কি? কর্ম নাই, এটার মধ্যে আসলেই কর্ম নাই। কি হবে নাই? শুরু থেকে দেখার চেষ্টা করি। কবিতা, বেসিক্যালি কবিতা এখানে কি? কবিতা হচ্ছে এখানে কর্তা, সবাই একটু বোঝার চেষ্টা করো। কবিতা হচ্ছে, কবিতা কি? কর্তা। আচ্ছা, কবিতা হচ্ছে কর্তা, কবিতা কর্তা হওয়ার পাশাপাশি এখন প্রতিদিনটা কি? একটা কথা মাথায় রাখতে হবে, এই কথাটা কিন্তু আমি কারকের ক্লাসের মধ্যে পড়েছিলাম, কারকের ক্লাস কিন্তু আমি করিয়েছি। উপরে কিন্তু আমাদের টেকনিক স্কুলের অ্যাপ দেওয়া রয়েছে, অ্যাপের মধ্যে তুমি কিন্তু কারকের ক্লাস পেয়ে যাবে। তো আমি একটা কথা বলেছিলাম, সে এই নোটটা সবাই একটু আবার নাও। সেটা হচ্ছে স্থান প্লাস সময় কর্ম হয় না। স্থান প্লাস সময় কর্ম হয় না, মাথায় রাখতে হবে। স্থান প্লাস সময় সবসময় কি হবে না? কর্ম হবে না। স্থান এবং প্লাস সময়, এটা যদি কর্ম না হয়, এটা হয় অপাদান হবে না অধিকরণ হবে। তার মানে প্রতিদিন, এটা কি বোঝাচ্ছে? একটা সময় নির্দেশ করছে, এটাও কর্ম হবে না। কবিতা, এটাও কর্ম হবে না। সকাল, এটা একটা সময় নির্দেশ করছে, তার মানে এটাও কর্ম হবে না। আচ্ছা, ক্রিয়া, এটা তো একটা ক্রিয়া, হেঁটে তো একটা ক্রিয়া না? হেঁটে কি ক্রিয়া? আচ্ছা এখন দেখো, হেঁটে তো ক্রিয়া মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। হেঁটে হচ্ছে এখানে, এটা কি? এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, কারণ মাঝখানে রয়েছে, এই জন্য এটা হচ্ছে অসমাপিকা। আর যা, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। চলো সেই কথা পরে, এখন হেঁটে তো এটা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, এটা আগেই হবে না। পায়ে, পায়ের মাধ্যমে হেঁটে যাচ্ছে, পায়ের দ্বারা হেঁটে যাচ্ছে, তো যার দ্বারা যার সাহায্যে যায় তাকে কি বলা হয়? করণ। একটু কারকের কথা মনে করে দেখো, তোমরা যারা কারক পড়েছো, যার দ্বারা, হ্যাঁ সাকিব বলছে স্কুলটা অধিকরণ হবে, এক্স্যাক্টলি উত্তর ঠিক আছে। আচ্ছা এখন দেখো, পায়ে, পায়ে হচ্ছে এই যে এটা পায়ের দ্বারা হেঁটে যাচ্ছে, পায়ের মাধ্যমে পায়ের সাহায্যে হেঁটে যাচ্ছে, তো যার দ্বারা যার সাহায্যে হেঁটে যায় তাকে কি বলা হয়? করণ বলা হয়। তো এই দেখো, এটা হচ্ছে করণ, তাহলে এটা করণ হওয়ার কারণে এটাও হলো না। স্কুল, এটাও হবে না, কারণ স্কুল হচ্ছে স্থান, স্কুল কি স্থান। তাহলে কবিতা কেন হলো না? কারণ কবিতা হচ্ছে কর্তা। প্রতিদিন সকালে স্কুল, এরা প্রত্যেকেই হচ্ছে স্থান বা সময় বোঝাচ্ছে, স্থান সময় কর্ম হবে না। আচ্ছা, এটা একদম নোট, এই নোটটা মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট নোট। আচ্ছা, এরপর হচ্ছে পায়ে, পায়ের দ্বারা পায়ের মাধ্যমে সাহায্যে হেঁটে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে, এখানেও এটা করণ। হেঁটে, এটা তো অসমাপিকা ক্রিয়া, এটা তো ক্রিয়া বোঝাচ্ছে, এটা অবশ্যই কি হবে না? কর্ম হবে না। তার মানে এই যায়ের জন্য কোনো কর্ম নাই। আর যেহেতু কোনো কর্ম নাই, বসির পড়ছে, এখানেও যেরকম কর্ম নাই, আবার কবিতা প্রতিদিন সকালে পায়ে হেঁটে স্কুলে যায়, এখানেও কি নাই? এখানেও কোনো কর্ম নাই। যেহেতু কর্ম নাই, তার কারণে এটা অকর্মক হবে, এর উত্তরটা অকর্মক হবে। আচ্ছা হ্যাঁ, পা হচ্ছে করণ, সামিয়া নিশাত, হ্যাঁ পা অবশ্যই করণ। আচ্ছা, এখন বুঝতে পারছো কিনা একটু জানাতে হবে, এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে না পারো প্লিজ, আমি আবার একটু রিভিউ করছি, একটু গ্যাঞ্জামের কথা, অনেকেই জিনিসটা মনে করে আর কি, আমি আবার বোঝাচ্ছি, রিভিউ করছি। যারা যারা আবার বুঝতে চাচ্ছ, বুঝতে পারছো কিনা সেটাও প্লিজ একটু জানাও। আর যারা যারা আবার বুঝতে চাচ্ছ, তাদের জন্য আবার একটু জিনিসটা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, যারা মোটামুটি একটু মনেই করে ফেলেছিলে প্রথম উদাহরণটা দেখে, একটাই মাত্র মোটামুটি এরকম তিনটা ওয়ার্ড, 1 2 3, এরকম তিনটা ওয়ার্ডের শব্দে যেরকম বাক্য থাকবে, এটা হচ্ছে সকর্মক হবে, একটাই থাকবে। মাঝখানে দুটা যদি হয়, তাহলে মাঝখানে তার কোনো ধরনের কর্মকর্ম থাকবে না, তাহলে হচ্ছে অকর্মক হবে। আর যদি এরকম 1 2 3 4, মানে একটু যদি তিনটা থেকে যদি একটু বড় হয়, তাহলে এটা হচ্ছে দ্বিকর্মক হবে। এরকম একটা ধারণা মোটামুটি সব মাথার মধ্যে নিয়ে ফেলেছিলে। তো যারা নিয়ে ফেলেছিলে তাদের জন্য একটা টুইস্ট লাস্টে রেখে দিয়েছিলাম। সেটা হচ্ছে, এই যে কবিতা প্রতিদিন সকালে পায়ে হেঁটে স্কুলে যায়, এই বিষয়টা বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে যে এখন এখানে কবিতা, এটা তো কর্তা, কাজ করছে। কবিতা যেহেতু কাজ করছে, তার মানে এটা কি হবে? এটা কর্তা হবে, এটা কখনো কর্ম হবে না, কাটা, কবিতা কাটা। প্রতিদিন, আচ্ছা প্রতিদিন, এটা তো একটা সময় বোঝাচ্ছে। আমি বলেছি স্থান সময় কর্ম হয় না, স্থান সময় কর্ম হয় না,
স্থান সময় যেহেতু কর্ম হচ্ছে না, তার মানে এটাও হবে না। সকাল, এটাও কি সময় বোঝাচ্ছে। পায়ে, পায়ের দ্বারা হেঁটে যাচ্ছে, পায়ের মাধ্যমে, তো যার মাধ্যমে হয়, যার সাহায্য হয়, সে করণ হয়। আচ্ছা, হেঁটে, এটা তো অসমাপিকা ক্রিয়া। হাঁটা, এটা ক্রিয়া বোঝাচ্ছে না, ক্রিয়াটা মাঝখানে, তাই এটা কি অসমাপিকা ক্রিয়া। স্কুলে, এটাও তো একটা স্থান বোঝায়, তার মানে কি স্কুল, এটাও বেসিক্যালি হচ্ছে এটাকে স্থান, তার মানে কর্ম হবে না, তার মানে এটাও হচ্ছে কর্ম হচ্ছে, তার মানে পুরো বাক্যটার মধ্যেই কোথাও কোনো জায়গায় কর্ম নেই, তাই এটাকে বলা হচ্ছে বেসিক্যালি অকর্মক ক্রিয়া। তো এই জন্য সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এইভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো হ্যাঁ, অনেকেই তোমরা একদম স্বতঃস্ফূর্তভাবে বলছো যে তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আর একটা প্রশ্ন তোমরা করছো, আচ্ছা এই উত্তরটা আমি দিয়ে দেবো। আচ্ছা হিমেল, টুইস্ট হয়ে গেলাম, ওকে ধন্যবাদ। হ্যাঁ, এই টুইস্ট আসলেই দেওয়ার ছিল। ওকে, মাহি, তাহমিনা, সাদিক, হ্যাঁ আসলেই ফাঁদে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, ফাঁদে পড়ার মতো একটা প্রশ্ন ছিল, এবং আশা করি এই ফাঁদটা যারা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের এই প্রবলেমটা আর থাকবে না, এরপর থেকে ভুলটা করবা না আসলে। হ্যাঁ, বইয়ের মধ্যে জিনিসগুলো খেয়াল করবা, সেটা হচ্ছে যে আগে কর্ম, হুট করে কর্ম বলবা না, হুট করে কর্ম বলবা না। হ্যাঁ, কি বা কাকা দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, হ্যাঁ উত্তরটা অর্ধেক সঠিক, মোটামুটি সঠিক। আচ্ছা, ওকে। আচ্ছা, ফাতেমা মুশফিকা 2 বছর বুঝো নাই, আমি কিন্তু দ্বিতীয়বার বুঝিয়ে দিয়েছি, আশা করি এবার বোঝার কথা। হ্যাঁ, তাহমিনা বলছো পুরাই ধাঁধা, হ্যাঁ আসলে একটু ধাঁধার মতো। উর্মি বুঝতে পেরেছো, রুবি আবার, হ্যাঁ আবার তো বুঝিয়ে দিলাম। ওকে, হ্যাঁ মোটামুটি এখন সবাই বুঝতে পারছো, একটু কঠিন ছিল তবে তো তুমি বুঝতে পেরেছো। ওকে, কোহিনুর খানা এটা বলেছো। ওকে, ওকে ধন্যবাদ। হ্যাঁ, সাকিব বলছো প্রতিদিন সকাল কোন কারক হবে, প্রতিদিন সকাল অবশ্যই অধিকরণ কারক হবে। আচ্ছা, ওকে, মাই ক্লাসটা খুব ভালো বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা আর একটা জিনিস প্রায় বুঝতে চাও, সেই জিনিসটা হচ্ছে সমধাতুস। সমধাতুস কর্ম কাকে বলে, এটা তোমরা অনেকেই বুঝতে চাও। মাঝখানে সমধাতুস কর্ম একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে আমি একটু মুছে ফেলি এগুলা, এগুলা মুছে তোমাদের সর্বশেষ সমধাতুস কর্ম কাকে বলা হয় এটা একটু বুঝিয়ে দেই। সেটা হচ্ছে সমধাতুস কর্ম নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে খুদ, ঘুম, ঘুমিয়েছি। এই উদাহরণটা আমি এর আগেও অনেকবার বুঝিয়েছি। এই উদাহরণটা আমি একটু ভালো করে বোঝার চেষ্টা করবো, সমধাতুস কর্ম কেন বলা হচ্ছে। একটু ভালো করে দেখো, অনেকের প্রশ্ন থাকে এই জিনিসটা, সেটা হচ্ছে যে খুব ঘুমিয়েছি। খেয়াল করে দেখো, এই যে এখানে ঘুমিয়েছি, একটু প্লিজ জানাও যে ঘুমিয়েছি এটার মধ্যে ধাতু কোনটা, মানে মূল কোনটা, ধাতু একদম মূল, সবাই একটু জানাও। আর এখানে ঘুম, আচ্ছা এই ঘুমটা বেসিক্যালি হচ্ছে কর্ম, ঘুমটা কি কর্ম। আচ্ছা হ্যাঁ, রুদ্র তুমি জানাচ্ছ ঘুম, ওকে ওকে। আচ্ছা, এখানে একটা সামিয়ানির সাথে একটা প্রশ্ন করেছো, দেখি সামিয়ানির সাথে প্রশ্নটা হারিয়ে ফেললাম, হ্যাঁ পেয়েছি। সামিয়ানির সাথে বলছো তো প্রতিদিন ও সকাল কোনটা অধিকরণ, দুইটাই অধিকরণ, প্রতিদিন সকাল দুটাই অধিকরণ। আচ্ছা ঠিক আছে, ওকে সবাই উত্তর দিচ্ছ, এখানে ঘুম, ওকে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা, এখন তাহলে আমি লিখে ফেলি, এটা হচ্ছে ঘুম, এটা ধাতু হচ্ছে ঘুম। ঘুমটা কি বন্ধুরা, ঘুমটা হচ্ছে ধাতু, ধাতু বা ক্রিয়ামূল, ধাতু বা ক্রিয়ামূল। এখন দেখো এই জায়গাটায় বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে এই যে ঘুম এটা হচ্ছে কর্ম, আর এখানে ঘুম এটা হচ্ছে ধাতু। তাহলে দেখো কর্ম আর ধাতু এই দুটা কি সমান সমান না, কর্ম ঘুম আবার ধাতু ও ঘুম, ধাতু আর কর্ম এখানে কি হয়ে গেল, সমান হয়ে গেল না। ধাতু আর কর্ম যেহেতু কি হয়ে গেল, সমান, কি হয়ে গেল সমান। এই জন্য এই কর্মটাকে তখন কি বলা হয় জানো, যেহেতু ধাতু আর কর্ম যখন সমান হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় সমধাতুজ কর্ম। কি বলা হয়, সমধাতুজ কর্ম। সমধাতুজ, ধাতুর সাথে যেহেতু সমান, ধাতুর সাথে যেহেতু সমান, এই জন্য এটাকে বলা হচ্ছে সমধাতুজ। অনেকেরই এই প্রশ্নটা থাকে, এই জন্য এই প্রশ্নটা একটু বুঝিয়ে দিলাম, কারণ তোমরা অনেকে প্রশ্ন করে থাকো, আশা করি এই সমধাতুজ ব্যাপারটাও
তোমাদের মাথার মধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আশা করি তোমরা এই সমধাতু বুঝতে পেরেছো, সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক এই সবগুলাই তোমরা বুঝতে পেরেছো। সকর্মক অকর্মক তোমরা বুঝতে পেরেছো, এটা তো আগেই জানিয়েছো। সমধাতু বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও, আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, যারা বুঝতে পারছো না তাদের সবাইকে আবার বুঝিয়ে দিচ্ছি। ঘুম এবং ঘুমিয়েছি, ঘুম হচ্ছে কর্ম, আর ঘুমিয়েছি এটার মধ্যে মূল বা ধাতু হচ্ছে বেসিক্যালি হচ্ছে ঘুম। এটা কি? ঘুম। এখন দেখো, এই ঘুমটা হচ্ছে কি? ধাতু। আর এখানে ঘুম এটা হচ্ছে কর্ম। কর্ম ধাতু কি? সমান। কর্ম ধাতু যেহেতু সমান, তাই এই কর্মকে বলা হয় সমধাতুজ কর্ম। আশা করি তুমি বুঝতে পেরেছো। এই বুঝতে পারছো কিনা প্লিজ একটু জানাও। আচ্ছা, রুদ্র, ফেরদৌস আক্তার, সাকিব, তারপর হচ্ছে সাকিব বরাবরই ক্লাসে খুবই একদম উৎসাহ দিয়ে তুমি থাকো এবং খুব সবসময় তুমি কমেন্ট করো, রেসপন্স করো, তোমার রেসপন্স খুবই ভালো সাকিবের। আচ্ছা, তারপর হচ্ছে রুম্পা, তুমি বুঝতে পেরেছো। গিয়াসউদ্দিন, হ্যাঁ ওকে, বোঝা যাচ্ছে। আচ্ছা, লাবণ তালুকদার তুমি বুঝতে পেরেছো। রুহি বুঝতে পেরেছো। রাফিন তুমি বুঝতে পেরেছো, ওকে। রাফিন, রাইহান খান আরেকবার একটু বুঝান স্যার। হ্যাঁ, বুঝিয়ে দিলাম, আরেকবার একটু বুঝাই। ঘুম এবং ঘুম, ঘুমিয়েছি এটা হচ্ছে ধাতু, ঘুমিয়েছি ধাতু হচ্ছে ঘুম, ধাতু, আর ঘুম হচ্ছে কর্ম। তাহলে খেয়াল করে দেখো, এটার ধাতু হচ্ছে ঘুম, এটা হচ্ছে ধাতু, আর এটা হচ্ছে ঘুম, এটা হচ্ছে কর্ম। দেখো, এই কর্ম আর ধাতু সমান। কর্ম যা, ধাতুও তা। ধাতু ও ঘুম, কর্ম ঘুম, দুটাই কি? ঘুম। সমান। ধাতু আর কর্ম যখন সমান হয় তখন সেই কর্মকে বলা হয় সমধাতুজ কর্ম। আশা করি তুমি বুঝতে পারছো, আরেকবারও বুঝিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, তো মোটামুটি সবাই বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ তোমরা যারা বুঝতে পারছো। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু গদ্যের জন্য বরাবরই পদ্যের একটা ক্লাস থাকবে। পদ্যের খুব শীঘ্রই আরেকটা ক্লাস আসছে। তোমাদেরই ভোট করা, তোমাদের ভোটের দ্বারা তোমরা নির্বাচন যারা করেছো, তোমাদের নির্বাচিত, তোমরা ভোট দেওয়ার জন্য জাস্ট অনেকে জিজ্ঞেস করো ভাইয়া ভোট দিব কিভাবে। দেখো, ভোট দেওয়ার সিস্টেমটা খুব সিম্পল। আমাদের গ্রুপে যাবে, সেখানে পোল ক্রিয়েট করা হয়েছে। পোল মিন্স সেখানে ভোট দেওয়ার সিস্টেমটা দেওয়া হয়েছে। সেই পোলে তোমরা জাস্ট একটা ক্লিক করে দিবা এবং তোমরা একাধিক ক্লিক করার সুযোগ পাবে, মানে একাধিক ভোট দেওয়ার সুযোগ পাবে আর কি। ক্লিক দিলেই তো ভোটটা হয়ে যাচ্ছে। দেখবা ভোট ক্লিক করলে একটা টিক মার্ক উঠে যায়। তো টিক মার্ক উঠে যাওয়া মানে হচ্ছে তোমার ভোটটা হয়ে যাচ্ছে। পদ্যের ক্ষেত্রেও দেওয়া হয়েছে, গদ্যের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। তো পদ্যের রিকোয়েস্ট কিন্তু আমি এর আগে 3টা কবিতা পড়িয়েছি, ইনশাআল্লাহ আগামীকালও আরেকটা পড়াবো এবং সামনে গদ্যের ক্লাস আসছে, খুব দুর্দান্ত ভাবে গদ্যের ক্লাস আসবে। তোমরা যেগুলো ভোট দিচ্ছ সেগুলো খুব দ্রুতই চলে আসবে। অতএব নিশ্চিত থাকো তোমাদের ক্লাস হচ্ছে। এবং তোমরা যেগুলো ভোট দিবে, তোমরা ভোট দিয়ে যেগুলো নির্বাচিত করবে, তোমাদের নির্বাচিত করা ভোটগুলাকেই কিন্তু আমি অগ্রাধিকার দিচ্ছি। অতএব সবাই এটা মাথায় রাখবে। আরেকটা কথা হচ্ছে যে তোমাদের এই ভোটের রেজাল্ট অনুযায়ী ক্লাস নেওয়ার পাশাপাশি তোমরা মনে রাখবে যে তোমাদের উপরে যে লিঙ্কটা রয়েছে, টেন স্কুলের অ্যাপের যে লিঙ্কটা, এই লিঙ্কটা তোমরা সবাই একটু নামাবে। কারণ হচ্ছে যে এটার মধ্যে আমাদের একাডেমিক যে ভিডিওগুলো রয়েছে, ক্লাস 1 থেকে শুরু করে 12, সেখানে সকল ক্লাসের সকল টপিকের উপর একাডেমিক ভিডিও রয়েছে এবং সেখানে বিভিন্ন কোর্স, লাইভ ক্লাস, ব্লগ, বিভিন্ন নোট, সব কিছু তুমি যদি একবারে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেন স্কুলের অ্যাপটা একটু নামিয়ে ফেলো। উপরে ক্যাপশন রয়েছে, সেখানে শুধু বাংলা ক্লাস থেকে শুরু করে সবকিছু তুমি পেয়ে যাবে। আর আজকে আমাদের এই ক্লাসটা সাপোর্ট করেছে গুড লাক স্টেশনারি। গুড লাককে অনেক বেশি ধন্যবাদ। তো এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা তোমরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে অংশগ্রহণ করেছিলে তারা অবশ্যই তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তী ক্লাসে আমরা আবার একসাথে হব, আবার বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা এই ক্লাসে পড়াবো। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।